হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি, জি, যিনি বলেছেন মাইক্রোফোনের সমস্যা। উম, আসলে আপনি আ চ্যাট বক্সে মেসেজ দেখাটা একটু সমস্যা হয়ে যায় তো। আচ্ছা, সমস্যা নাই, আমি এসএমএস গুলো চেক করব। আপনাদের যেটা কারো যদি মাইক্রোফোনের সমস্যা থেকে থাকে আমাকে এসএমএস দিবেন। ইনশাআল্লাহ আমি দেখব চেক। বাকিরা আপনারা একটা কাজ করেন, যারা গ্রুপে এড আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা একটা মেসেজ দিয়ে দেন যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা যেন জয়েন করে। ম্যাম আমি নতুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করতে হ্যাঁ, অবশ্যই হওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। নাম্বারটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে, আমি আমার নাম্বারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শাহজাদ আলম, সমস্যা নেই। যেহেতু মাইক্রোফোন ইস্যু, এখন কি আর করার, ক্লাস করেন। মাইক্রোফোন নেই তারপরে ক্লাস করতেছেন, ভালো লাগছে। আর হুম, আমি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারটা সেভ করে আমাকে নক দেন, তাহলে আমি আপনাকে অ্যাড করে দেব। আর আপনারা সবাই ৫ জন তো শুধু নয়, আমরা তো অনেক স্টুডেন্ট। তো কই আমাদের স্টুডেন্টরা কোথায়? তারা অ্যাড হচ্ছে না কেন? সবাই তাড়াতাড়ি দ্রুত অ্যাড হন, আমাদের ক্লাস শুরু করতে হবে। যারা লাইভ ক্লাস, আপনাকে নক দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। যারা এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপে নক দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অ্যাড করে দেব। ও আচ্ছা, তাহলে এখান থেকে লিভ নিয়ে গিয়ে তারপরে হোয়াটসঅ্যাপে নক দিব। না, এখানে লিভ নিতে হবে কেন? আচ্ছা, পরে দিয়েন, ক্লাসটা করে নেন আপাতত। এখন তো গ্রুপে কিছু দিচ্ছি না। হ্যাঁ, পরে যখন ফ্রি টাইম থাকবে, ফ্রি টাইম গুলোতে কাজ তখন করে। তখন নক দিব। জি, জি, জি। ও, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওইটার জন্য? হুম, হুম, হুম। আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে। হুম।
আচ্ছা ঠিক আছে সুমাইয়া ইসলাম, আপনি আমাকে নক করেছেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো আমি যখন ফ্রি হব তখন। আর আপাতত গ্রুপে কোনো কাজ নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো কোনো কাজ নেই, আমি তো আপনাদের লাইভ ক্লাস করাচ্ছি। আপনারা যারা যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক কাইন্ডলি তাড়াতাড়ি হচ্ছে অ্যাড হয়ে গেলে ভালো হয়। ঠিক আছে আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে দেই, হ্যাঁ ওয়েট করা যাবে না আর, অলরেডি 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা আমাদের ক্লাস শুরু করি। আমি আপনাদের পড়া দিয়েছিলাম, আপনারা যারা গ্রুপে অ্যাড নন তারা জানি না পড়াটি পেয়েছিলেন কিনা। আচ্ছা পড়াটা আমি পরে নিব, আগে আমি পড়াই। হ্যাঁ আমাদের আহ, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলছি যে আমাদের ওই কারেকশনের চ্যাপ্টারটা হচ্ছিল, যেটার আমাদের লাস্ট ক্লাস আমি রুলস 23 পর্যন্ত করিয়েছিলাম। হুম তো এখন অনেকের অনেক অভিযোগ যে এই চ্যাপ্টারটা অনেক দিন ধরে হচ্ছে, তাদের অনেক সমস্যা, যে কিন্তু করার তো কিছু নেই, আমাদের সপ্তাহে একটা ক্লাস থাকে, অনেকে আবার পড়া বেশি নিতে পারেন না, সেক্ষেত্রে অনেক ইস্যু হয়। তো সবকিছু মেনটেন করে যদি আমি করাতে চাই সেক্ষেত্রে তো সিলেবাস শেষ হতে সময় লাগবে, তাই না? তো হচ্ছে লাস্টে কিন্তু 23 পর্যন্ত করানো হয়েছিল। আজকে আমি রুলস আপনাদের কাছে যাদের যারা নতুন আছেন জানি না তাদের কাছে বই আছে কিনা। আচ্ছা আমাদের পার্টিসিপেন্টস হচ্ছে 10 জন। তো 10 জনের মধ্যে আপনাদের সবার কাছে কি আমাদের জব কেয়ারের বই আছে? কারণ হ্যাঁ আমি আছে। পড়াগুলো তো জব কেয়ারের বই থেকে দেবো। হ্যাঁ আর আছে। তাহলে হচ্ছে আমাদের জি রুলস 23 পর্যন্ত হয়েছিল, আমরা রুলস ওয়াইজ কিছু পড়বো। হ্যাঁ ম্যাম, যাদের কাছে বই নেই তারা কি করবে? আচ্ছা আমি তো আজকে নতুন, কত পেজের? আহ আমার কাছে তো 2023 সালের বই আছে। তো আপনারা যারা লাইভ ক্লাস করতে চান, যারা গ্রুপে অ্যাড আছেন তাদেরকে একটু কাইন্ডলি লিখে দেন যে লাইভ ক্লাস যারা করতে চান তারা সরাসরি যুক্ত হন, আমি ওয়েট করতে পারবো না। আর আমার বইয়ের পেজ হচ্ছে 17। হ্যাঁ এটা 2023 সালে লাস্ট এডিশন, 24 সালের বই যেহেতু আসেনি 23 সালের বই থেকেই পড়বো আমরা আপাতত। আর যাদের কাছে 23 সালের বই আছে তাদের 24 সালের বই নেওয়ার দরকার নেই। আর যাদের কাছে বই নেই কাইন্ডলি তারা আপাতত গ্রুপে অ্যাড হওয়ার পরে যাদের কাছে বই আছে তারা আপনাদেরকে পিক তুলে দেবে অথবা আমি তুলে দেব, সমস্যা নেই। তখন সেখান থেকে পড়ে নিয়ে পিকচার দেখে দেখে পড়ে নিতে পারবেন, পড়ে নিতে হবে আপাতত। আর পরে আপনাদের অবশ্যই বইটা কালেকশন করতে হবে। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড জব কার্ডের বইটা পান নিতে ছেলে নিতে পারেন, অথবা নতুনটা নিলে ভালো হবে, কারণ আমাদের নতুন যে বইটা পাবলিশ হচ্ছে ওটা কিন্তু খুবই চমৎকার, মানে অনেক এডিট করা হয়েছে, অনেক নতুন কিছু সংযোজন করা হয়েছে, সংস্করণ করা হয়েছে। তো বইটা আমার খুবই আমার ভালো কাছে নিউ হবে। এডিশন 2024। তা আমি মনে করি কি যে একটু খরচ করে নতুন এডিশন বই, যাদের কাছে বই নেই তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা আপনাদের কাছে যাদের কাছে বই নেই তারা যদি বই কিনতে চান তাহলে নতুনটা নিয়েন ভালো হবে। আর যাদের কাছে পুরানোটা আছে সমস্যা নেই, ওটা দিয়েও হবে। আর কেন নতুন এডিশনের কথা বলছি, নতুন এডিশনের বইটা খুবই ভালো, নতুন আসলে আমি ওই বই থেকে পড়াবো। তো আপনাদের কাছে যাদের কাছে নেই আমি আপনাদেরকে পিক তুলে দেবো, সমস্যা হবে না। যাদের পুরাতন বই আছে তাদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শাহজাদ আলম, সমস্যা নেই, আপনার কাছে 2022 সালের বই আছে। তো বেশি পুরনো হয়ে গেলে আবার সমস্যা, কারণ 23 সাল 24 সাল আবার 22 সাল
তখন পড়তে গিয়ে দেখবেন অনেক কিছু মিলবে না, তখন সমস্যায় পড়বেন আপনি। তো যাদের 23 সালের আছে তাদের 24 সালের কেনার দরকার নাই আমি মনে করি। কিন্তু যাদের 22 সাল 21 সাল তখন অনেক পুরানো হয়ে যায়, তখন সমস্যা হবে পড়তে গিয়ে, আপনারাই অনেক ফেস করবেন প্রবলেম। তো যাদের কাছে বই নেই তাদের বই পিক তুলে দেওয়া হবে, আর আপনারা চেষ্টা করবেন যাতে বই কিনে নিতে পারেন। তো আমি পড়া শুরু করি, 24 নাম্বার রুলস থেকে পড়া শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসবেন। আমি আজকে বইয়ের বাকি যতগুলো রুলস আছে শেষ করাই দিব। হ্যাঁ, আজকে একদম পুরোটা শেষ করাই দিব, কারণ আমাদের বই শেষ করতে হবে। তো আপনারা অনেকে পড়া নিতে চান না বেশি, আবার পরে আপনারা এই অভিযোগ করেন যে হচ্ছে আমাদের সিলেবাস শেষ হচ্ছে না। 1 সপ্তাহ ছুটি থাকে, তো সেক্ষেত্রে পড়া একটু বেশি নেওয়া যায়। আচ্ছা, 24 নাম্বার রুলস, যাদের কাছে বই নেই তারা খাতা নিয়ে বসেন। 24 নাম্বার রুলস হচ্ছে কি যে যে নিয়োগ পরীক্ষার সময় কারেকশন সংক্রান্ত, আমরা কিন্তু কারেকশন করছি। কারেকশন কারেকশন মানে হচ্ছে আপনাকে ফুল সেন্টেন্স দিয়ে দেবে, 4-5টা ভুল সেন্টেন্স দেয়া থাকবে, সেই ভুল সেন্টেন্সটা মধ্যে কোন পার্টস অফ স্পিচটা ভুল আছে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেন্টেন্সটা পুরোটা শুদ্ধ করে লিখতে হবে। এটাই হচ্ছে কারেকশনের কাজ, বুঝছেন? কারেকশনের কাজ হচ্ছে ভুল সেন্টেন্স দেয়া থাকবে, অনেক সময় ভুল ওয়ার্ড দেওয়া থাকে, একটা ভুল ওয়ার্ড বানান ভুল দেওয়া থাকে, সেটা সুন্দর করে লিখতে হয়। কিন্তু কারেকশনের ক্ষেত্রে পুরো একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে কোন জায়গাটাতে ভুল আছে, অনেক সময় একটা ভুল থাকে, 2টা 3টা ভুল থাকতে পারে, সেই ভুলগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন সেই ভুল কিভাবে আইডেন্টিফাই করবে, সেজন্য তো আপনাকে জানতে হবে কিছু গ্রামার গ্রামার রুলস জানতে হবে। গ্রামার রুলস জানতে পারলে আপনি তখন ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তো যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ক্ষেত্রে কিছু ভুল লক্ষ্য করা যায়। যেমন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন। ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর এই নাউন মানে নাউনের পরে এল ওয়াই যুক্ত করে কি করা হয়, অ্যাডজেক্টিভ করা হয়, আমরা তাহলে জানি, অ্যাডজেক্টিভ করা হয়। তাই না? হ্যাঁ, আমরা এর অনেকেই হ্যাঁ, জানি যে নাউনের নাউনের পরে পরে এল ওয়াই এলওয়াই যুক্ত প্লাস করে অ্যাডজেক্টিভ করা যায়। তাহলে ফ্রেন্ডের পরে এল ওয়াই যুক্ত করে কি করা হয়, ফ্রেন্ডলি। তো অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলিটা, করা হয়। হ্যাঁ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই জিনিসটা অ্যাডজেক্টিভ। বুঝতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদেরকে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে করতে হবে, বুঝতে হবে। যেমন যে নাউন প্লাস এল হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। যে হুম, নাউনের সাথে যদি এল হয় যুক্ত সেটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে আইডেন্টিফাই করে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে এটা ফ্রেন্ডলি না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা জানে। কিন্তু এই ফ্রেন্ডলিটাকে যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে চাই, মানে এই ফ্রেন্ডলিটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভটার ব্যবহার আমরা যখন অ্যাডভার্ব হিসেবে করি, যদি অ্যাডভার্ব হিসেবে করতে চাই, তখন আমরা এটাকে বলবো ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ইন আ ফ্রেন্ডলি ওয়ে হচ্ছে অ্যাডভার্ব। আমাদেরকে গঠন প্রণালী জানতে হবে, মানে অ্যাডভার্ব কোথায় বসে এটা জানতে হবে। আচ্ছা, অ্যাডভার্বের এখন ব্যবহারটা তো আমাদেরকে জানতে না, হবে। এখানে আর মানে একটা সূত্র আছে, ওই যে হলো আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে ফ্রেন্ডলি, সেজন্য হচ্ছে অ্যাডভার্ব করছে। বুঝিনি আপনার কথা। বলছি যে এ এ হইলো আপনার আর্টিকেল, আর্টিকেলের পরে যে ফ্রেন্ডলি একটা আছে সেজন্য অ্যাডভার্ব হয়েছে। যদি তিনটা থাকতে তাইলে নাউন হয়তো, অ্যাডজেক্টিভ হয়তো, অ্যাডভার্ব হয়তো, এই জায়গায় আছে তো একটা। না না, আমার কথা হচ্ছে, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রেন্ডলি, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তাই না? কিন্তু ফ্রেন্ডের হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডলি। কিন্তু আপনি যখন এই ফ্রেন্ডলিটাকে অ্যাডভার্বে ফ্রেন্ডলি। রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে লিখতে হবে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। আমি জিনিসটা আরেকবার বলি আপনাদেরকে, আমি বিষয়টা আরেকবার বলি আপনাদেরকে।
এভাবে। যেমন নাউন হচ্ছে ফ্রেন্ড, friend, তাই না? আর এই ফ্রেন্ডের হ্যাঁ অ্যাডজেক্টিভ মুড হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি friendly, তাই না? আর অ্যাডভার্ব হচ্ছে ইন আ in a friendly ফ্রেন্ডলি, way. ইন আ ফ্রেন্ডলি ওয়ে। তো আপনাকে হ্যাঁ এই জিনিসটা বুঝতে হবে যে অ্যাডভার্ব যখন হিসেবে ব্যবহার করব তখন আপনি লিখবেন ইন আ ফ্রেন্ডলি ওয়ে। আপনি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবেন তখন লিখবেন ফ্রেন্ডলি। আপনি যখন Friendly, নাউন হিসেবে ব্যবহার করবেন তখন আপনি লিখবেন ফ্রেন্ড। তো আমাদেরকে আগে জানতে হবে নাউন একটা সেন্টেন্সের কোন জায়গায় থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট জায়গায়। সাবজেক্ট এবং হ্যাঁ অবজেক্টের জায়গায় নাউন বসে, নাউন বা প্রোনাউন তাই না? নাউন অথবা প্রোনাউন বসে। pronoun, ফ্রেন্ডটা তো একটা হ্যাঁ নাউন, এখানে তো প্রোনাউনের প্রশ্ন আসতেছে না, আমরা নাউনের কথা বলছি। দ্বিতীয় হচ্ছে অ্যাডজেক্টিভের কথা। অ্যাডজেক্টিভের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটা কোথায় বসে? নাউনের পূর্বে বসে, নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কোথায় হ্যাঁ বসে? অ্যাডজেক্টিভ হচ্ছে, এটা আমি যখন ওয়ার্ডস অফ নাউন স্পিচ পরিবর্তে বা নাউন আপনাদেরকে noun এর পড়াবো পূর্বে তখন আমি বসে, এটা আরো noun এর ভালো করে pronoun পূর্বে, ডিটেলস করে বলবো। তো নাউন এর পরে, নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের noun এর পূর্বে, নাউন পূর্বে বসে। প্রথমে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আর এই নাউনকে কি করে? মডিফাই করে। নাউন প্রোনাউনকে মডিফাই করে, মানে নাউন আর প্রোনাউনের গুণ দোষ বুঝায়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কোথায় বসে? ভার্বের পরে। ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। adverb, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আর অ্যাডভার্বটা কাকে মডিফাই করে? নিজেকে verb কে, মডিফাই করে। অ্যাডভার্বকে মডিফাই করে। adverb, সকল অ্যাডভার্বকে সিনট্যাক্সকে মডিফাই মডিফাই করে করে এবং ভার্বকে মডিফাই করে। ঠিক আছে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং নিজেকে মডিফাই করে। মডিফাই করা মানে ভার্বের সম্পর্কে বলে, ভার্ব সম্পর্কে বলে। যেমন দ্রুত কাজ করে, ধীরে কাজ করে, এরকম। বুঝছেন আপনারা? আমি বলতে হ্যাঁ চাচ্ছি বুঝতে যে একটা জি সেন্টেন্সে, বুঝতে পারছি। এই যে আহ, যে নাউন থেকে আমরা এটাকে কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। আবার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ করলাম থেকে অ্যাডভার্ব করলাম, মানে একই অ্যাডভার্ব শব্দটাকে করলাম হ্যাঁ আমরা যখন ব্যবহার অ্যাডজেক্টিভ করব, করলাম এবং অ্যাডভার্ব হ্যাঁ করলাম সে তার পজিশন অনুযায়ী ব্যবহার করবে যে এটা অ্যাডভার্বের জায়গায় বসলে কি হিসেবে বসবে। ফ্রেন্ডটা যদি অ্যাডভার্বের জায়গায় বসায় তখন ইন আ ফ্রেন্ডলি ওয়ে, আর অ্যাডজেক্টিভের জায়গায় বসলে সেটা অ্যাডজেক্টিভের মতো ফ্রেন্ডলি, করে, হ্যাঁ ফ্রেন্ডলি। আর যদি নাউনের জায়গায় friendly, বসে তখন সেটা ফ্রেন্ড। ফ্রেন্ড। হ্যাঁ, friend, যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে আপনাদের বইয়ে, আমি আপনাদের দেখাচ্ছি। 17 পৃষ্ঠা। যেমন এখানে দেওয়া আছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। হি বিহেভস ফ্রেন্ডলি। হি বিহেভস ফ্রেন্ডলি মানে সে ফ্রেন্ডলি ভাবে ব্যবহার করছে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এটা ফ্রেন্ডলিটা কি অ্যাডজেক্টিভ না? ফ্রেন্ডলিটা friendly, হ্যাঁ, হচ্ছে অ্যাডজেক্টিভ, adjective, কিন্তু অ্যাডজেক্টিভের পজিশন কি? নাউনের পূর্বে যে বসবে। নাউনের পূর্বে বসে। noun এর হ্যাঁ, পূর্বে বসে, হ্যাঁ, এরপরে একটা নাউন যদি থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল। কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভটা কিসের পরে বসছে? ভার্ব হিসেবে, তাই না? verb এর পরে, হুম, হ্যাঁ, সে আচরণ করেছে, দেখেন ভার্বকে কিন্তু মডিফাই করছে, এই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে। মানে সে আচরণ করেছে, কেমন ভাবে আচরণ করেছে। যখন আপনি ফ্রেন্ডলি। প্রশ্ন করেছে কেমন, আপনি যখন প্রশ্ন করবেন কাকে প্রশ্ন করবেন? আপনি ভার্বকে noun প্রশ্ন কে, করেন। verb কে, ভার্বকে প্রশ্ন করবেন হাউ, when, where, হাউ, when, where, ম্যানার, প্লেস, টাইম। ম্যানার মানে কিভাবে, প্লেস মানে জায়গা, আর টাইম হচ্ছে কখন। তো এইটার যখন উত্তর পাবেন, প্রশ্ন করবেন যে কিভাবে গিয়েছে, ভার্বকে প্রশ্ন করবেন। আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন? হাউ কিভাবে, ওয়েন কখন, ওয়্যার কোথায়। যখন ভার্বকে verb, প্রশ্ন করবেন আর উত্তর পাবেন তখন দেখবেন যে এটা হচ্ছে
অ্যাডভার্ব যে বিহেভস আচরণ করেছে, কেমন আচরণ করেছে। এটার উত্তর দেখেন, আচরণ করেছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি তার মানে এর পরে কি চাচ্ছে, একটা অ্যাডভার্ব চাচ্ছে। তো এখানে ফ্রেন্ডলি টু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাই আমাদেরকে এরপরে একটা অ্যাডভার্ব নিতে হবে। হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে, সে আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে। তো এটা হচ্ছে যখন আপনি ভার্বকে হাউ, ওয়েন, ওয়্যার দ্বারা প্রশ্ন করবেন, আপনি উত্তর পাবেন অ্যাডভার্ব। উত্তর পাবেন, অ্যাডভার্ব। হ্যাঁ। তার মানে এর পরে ভার্বের পরে আমাদেরকে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তো ফ্রেন্ডলির অ্যাডভার্ব পজিশনটা কি, মানে অ্যাডভার্ব ফর্মটা কি? অ্যাডভার্ব হচ্ছে In a friendly way. ইন ইন আ এ In a ফ্রেন্ডলি, friendly way. ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ইন আ ইন আ ফ্রেন্ডলি ওয়ে, Way. হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এই যে তখন আপনার সেন্টেন্সটা কারেক্ট হয়েছে। ফ্রেন্ডলি Yeah. আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ইন শর্ট আর শর্টলি। ইন শর্ট মানে সংক্ষেপে উত্তর দেওয়া, সংক্ষেপে উত্তর দেওয়া। ইন শর্ট এটা লিখে ফেলেন আপনারা, আমার সাথে সাথে লিখে ফেললে ভালো হবে। আচ্ছা, আপনারা এই স্লাইডটা কি নিজেদের আহ ইয়ে থেকে, ফোন থেকে অথবা পিসি থেকে অথবা ল্যাপটপ যাই আছে সেটা থেকে কি আপনারা ওই নাড়াচাড়া করতে পারেন? না, তো এই যে আমরা নাড়াচাড়া করতে পারবো না। ক্লিপবোর্ডে যেগুলো থাকে, আমি যেগুলো মুছবো না, সেগুলো তখন আপনারা কিভাবে পাবেন? রেকর্ড ক্লাসে আমরা তো পাবেন? সাথে সাথে লিখেই নিছি। আচ্ছা ঠিক আছে, লিখে নিচ্ছেন, ঠিক আছে, বুঝতে পারতেছি। আচ্ছা, আপনাদের বইয়ে আরো আছে ইন শর্ট আর শর্টলি, এই দুটো ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। যেমন আপনারা ফ্রেন্ডলি, ইন আ ফ্রেন্ডলি ওয়ে এর ব্যবহার জেনেছেন। ইন শর্ট আর ইন শর্টলি, এই শর্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর ইন শর্ট মানে সংক্ষেপে। সংক্ষেপে এটা হচ্ছে, সংক্ষেপে বলো, বিস্তারিত বলো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে আছে, এটার একটা উদাহরণ দেই, যেমন উদাহরণ দিলে জিনিসটা বেশি ভালো হবে। আর আপনাদের এইগুলা কিন্তু রিপিট করে পরীক্ষায়। এখন কনফিউশন নিয়ে থাকবেন না যে আসলে অনেকগুলো উদাহরণের দরকার নেই, একটা পড়লেই কিন্তু হয়। আই উইল মিট ইউ ইন শর্ট, যেমন I will meet you in short. আমি তোমার সাথে দেখা করব। এই দেখেন, ইন শর্ট। আমি আপনার সাথে দেখা করব, সংক্ষেপে দেখা করব। আচ্ছা আপনি বলেন তো, এই সেন্টেন্সের মধ্যে এই ইন শর্ট শব্দটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? না, হ্যাঁ, আমরা দেখেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পজিশন আপনাদেরকে একটা জানতে হবে। যেমন হচ্ছে নাউনের পরেও, নাউনের পরে কিন্তু অ্যাডভার্ব বসে, এটা লিখে নেবেন তাহলে ভালো হবে। নাউনের পরে অ্যাডভার্ব বসে। এখন দেখেন এই আই উইল মিট ইউ, আচ্ছা আমি আপনার সাথে দেখা করব, শর্টলি সংক্ষেপে দেখা করব। দেখা করব কেমন ভাবে দেখা করব, বিস্তারিত ভাবে দেখা করব নাকি শর্টে দেখা করব? আপনি ভার্বকে প্রশ্ন করেন, আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন যে আমি আপনার সাথে দেখা করব, কিভাবে দেখা করব? হ্যাঁ, সংক্ষেপে দেখা করব নাকি বিস্তারিত দেখাবো, শর্টলি অর লং, একটা লংলি বলে বা লং টাইম বলে। মানে লং টাইম মানে এখানে দেখেন আপনাকে কত সময় জুড়ে, তাই না? এখানে এই যে আমি বলেছিলাম হাউ, ওয়েন, How, when, where. তাই না? তো এই যে ওয়েন কখন, কখন মিট করবো, এই কখন দ্বারা টাইম বোঝায় না? জি।
টাইম বোঝায় মানে আমি আপনার সাথে কখন দেখা করব, কতটুকু সময়ের জন্য দেখা করবো, মানে এখানে সময় বোঝায়। আরেকটা জিনিস লিখতে পারেন MPT, মানে এম দ্বারা ম্যানার বোঝায়, ম্যানার মানে হাউ কিভাবে। পি দ্বারা প্লেস বোঝায় হোয়ার, আর টি দ্বারা টাইম বোঝায়, টাইম মানে হোয়েন, হোয়েন হ্যাঁ কখন বা কতটুকু সময় জুড়ে। তার মানে টি দ্বারা টাইম বোঝায়। এই তিনটা জিনিস যদি বোঝায়, এই তিনটা জিনিস বোঝাবে যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বের বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি ভার্ব দ্বারা প্রশ্ন করেন যে আমি আপনার সাথে মিট করব বা দেখা করব কতটুকু সময় জুড়ে, বেশি সময় অথবা লং সময়, তখন আপনি এখানে দিবেন আই উইল মিট ইউ meet you ইন, shortly. আই উইল মিট ইউ কি হবে, ইন হবে না, শর্টলি In হবে। হবে না shortly. আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করতে পারেন। আই উইল মিট ইউ শর্টলি, আমি আপনার সাথে দেখা করব অল্প সময়ের জন্য। তা আপনাদের অ্যাডভার্বের বিষয়টা একটু বুঝতে হবে। সে বিষয় অ্যাডভার্বের বিষয়টা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বোঝায় কি দ্বারা, তিনটা জিনিস দ্বারা, MPT, এম দ্বারা হচ্ছে ম্যানার, পি দ্বারা হচ্ছে প্লেস, Place. আর টি দ্বারা হচ্ছে টাইম বোঝায়, ম্যানার প্লেস টাইম বোঝায়। টাইমটা হচ্ছে আপনি ম্যানার প্লেস টাইম এই তিনটা যখনই বুঝতে পারবেন, প্রশ্ন করবেন ভার্বকে, ভার্বকে যখন প্রশ্ন করবেন তখন এই তিনটার যখন উত্তর পাবেন, এই তিনটার উত্তর যদি পেয়ে যান তখনই বুঝবেন যে সেটা ভার্ব প্লেস, মানে সরি অ্যাডভার্ব প্লেস, সেখানে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে। অবশ্যই সেখানে আমি অ্যাডভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো না। আপনি ভার্বকে প্রশ্ন করবেন, আপনি যদি ভার্বকে প্রশ্ন করে দেখবেন যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, যে কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই তিনটার উত্তর যখন পাবেন তখন আপনাকে বুঝতে হবে সেখানে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে। তাই শর্ট এর অ্যাডভার্ব হচ্ছে শর্টলি, ফ্রেন্ড এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। Kindly. আরো কিছু আছে যেগুলোর অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ ফর্ম আমাকে জানতে হবে, আমি আপনাকে সেটা জানাচ্ছি। মানে আরো কিছু আছে, অ্যাট প্রেজেন্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্টলি। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, আর প্রেজেন্টলি মানে বর্তমান কাল সময়। তো অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আর প্রেজেন্টলি মানে শীঘ্রই, মানে এখনই। Resilient. লিখুন, লিখে নেন আপনাদের যাদের কাছে বই আছে। অবিলম্বে মানে দেরি না করে, মানে খুব দ্রুত এখনই করতে হবে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এটার আমি উদাহরণ দেই।
Seen him present him. দেখেন I have seen him at present. একটা জিনিস দেখেন him নাউনের পরে আমরা জানি নাউনের পরে কি হয় অ্যাডভার্ব হয় নাউনের পরে কখনো অ্যাডজেক্টিভ হয় না এটা মাথায় রাখবেন কখনোই নাউনের পরে এই যে Adjective হয়। অ্যাডজেক্টিভ হয় না আমি যদি বলি কোনো ছেলে সম্পর্কে যে সে একটা ভালো ছেলে তখন আমি বলবো গুড বয় আমি কি বলবো গুড বয় Good boy। গুড বয় আমি আগে অ্যাডজেক্টিভ দেবো তারপর বয় হইল নাউন নাউন দেবো আর গুড তাই হইল না এরপরে নাম। কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে আগে নাও তারপরে অ্যাডভার্ব তাহলে বিষয়টা Adverb। মনে রাখবেন যে নাউনের পরে যে শব্দটা হয় সেই শব্দটা সবসময় কি হবে অ্যাডভার্ব হবে তাহলে অ্যাট প্রেজেন্টের অ্যাডভার্ব ফর্ম কি হবে অ্যাট প্রেজেন্টের অ্যাডভার্ব ফর্ম হবে প্রেজেন্টলি তাহলে একটা জিনিস আরেকটা জিনিস আপনি ভাবকে প্রশ্ন করেন যেমন সিন তাই না আমি তাকে দেখেছিলাম কখন দেখেছিলাম এখনই দেখেছিলাম শীঘ্রই মানে এখন এই মাত্র দেখেছিলাম আর বর্তমান সময় বলতে দীর্ঘ সময় জুড়ে বোঝায় বর্তমান সময় মানে দীর্ঘ সময় যেমন আমি বলি যে বর্তমান এট প্রেজেন্ট বর্তমান সময় মানে বর্তমান যুগ বোঝাচ্ছে বা এই যে বর্তমান সিচুয়েশন বোঝাচ্ছে মানে একটা দীর্ঘ সময় বা দীর্ঘকাল ধরে চলে আসা একটা সময়কে বোঝাচ্ছে কিন্তু প্রেজেন্টলি বলতে এই যে সবেমাত্র আমি তাকে দেখলাম রাস্তাঘাটে তাকে দেখলাম বা সবেমাত্র এমন কিছু ঘটলো সেক্ষেত্রে আপনাকে Present him. প্রেজেন্টলি হবে হ্যাঁ আর এটা তো আপনার অ্যাডজেক্টিভ ফর্ম প্রেজেন্টের অ্যাট প্রেজেন্টের একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম কখনো অ্যাডজেক্টিভ ফর্ম নাউনের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না অ্যাট প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের পরে কখনো অ্যাট প্রেজেন্ট বসবে না বর্তমান সময় আর বসবো। তাহলে আপনি কি দিবেন প্রেজেন্টলি দিবেন Presently. আই হ্যাভ Presently। I have seen seen him him presently. I have আপনি seen শুধু him মনে presently। রাখেন যে প্রেজেন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম নাউনের পরে আমাকে কি দিতে হবে অ্যাডভার্ব দিতে হবে Adverb. এইটুকু মনে রাখলেই বাকিটুকু আপনি পাবেন আচ্ছা আরেকটা শব্দ হচ্ছে সেটা হচ্ছে মুছে ফেললাম Hard. হার্ড হার্ড অর্থ কঠিন তাই না এটা একটা অ্যাডজেক্টিভ Hard. হ্যাঁ আরেকটা হচ্ছে হার্ড শব্দটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করা হয় হ্যাঁ আর একটা হার্ডলি হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ কদাচিৎ বুঝি আমরা কদাচিৎ মানে কি মানে হঠাৎ করে একেবারে হঠাৎ হয়। এটা হ্যাঁ আর এটা দ্বারা কি বোঝায় নেগেটিভ অর্থ বোঝায় তাই না এটা দ্বারা কি বোঝায় নেগেটিভ অর্থ বোঝায় Negative of। তো এই শব্দটা কিন্তু অ্যাডভার্ব আমি সেখানে খুব কম সময়ে যাই হার্ডলি যাই তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হার্ডের হচ্ছে সরি অ্যাডভার্ব আর হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আপনাকে সেন্টেন্সটা দেখতে হবে যেমন আমি লিখবো যে এই দেখেন আমি কি লিখেছি আই ওয়ার্ক হার্ডলি টু পাস দ্য এক্সাম আচ্ছা এই হার্ডলি শব্দটা কি আমরা নর্মালি জানি আই ওয়ার্ক হার্ড হয়
আই ওয়ার্ক হার্ডলি হয়, No, তাই না? I work hard. আমি কঠোর হুম। পরিশ্রম করি, তাই না? কঠোর পরিশ্রমটা করি, কেমন পরিশ্রম করি? কঠোর পরিশ্রম করি, তাই না? আমি কেমন পরিশ্রম করি? কঠোর পরিশ্রম করি বা করেছি। কঠোর পরীক্ষায় পরিশ্রম। পাশ করার জন্য আমি কঠোর পরিশ্রম করি টু পাস দ্য এক্সাম। ঠিক আছে, এখন দেখেন এই হারটা কিন্তু এখানে অ্যাডভার্ব। হ্যাঁ, এই হার্ডের রূপটা হচ্ছে এখানে অ্যাডভার্ব আছে অথবা অ্যাডজেক্টিভও আছে। কড়া পরিশ্রম করা বোঝায়। কেমন পরিশ্রম? কড়া পরিশ্রম। আচ্ছা, আপনি জাস্ট বলেন যে আমরা আজকে আচ্ছা নরমালি ওয়ার্ক হার্ড বলি না ওয়ার্ক হার্ডলি বলি? হ্যাঁ, work hard. ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা বা কড়া পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা। আরেকটা বিষয়, হার্ডলি মানে হচ্ছে খুব কম সময়। এই যে হার্ডলি শব্দটা, হার্ডলি মানে কম সময় ধরে বা কদাচিৎ, মানে আমি কোনো কাজ কদাচিৎ করি বা কদাচিৎ যাই, ওই যে মাঝে এই যে মাঝে যাই। করি না হ্যাঁ, এরকম, হ্যাঁ। তো এই শব্দটা কি এখানে সামঞ্জস্যপূর্ণ? না, কখনোই না। আমি বলবো যে আই ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম। আমি যদি বলি যে আই গো হার্ডলি মাই আমি কদাচিৎ আমার Grandparents' দাদা বাড়ি house. যাই, তাই না? আমি কদাচিৎ আমার দাদা বাড়ি যাই, দাদা বাড়িতে যাই। তাই না? তো সেক্ষেত্রে এই শব্দটা এই ভার্বের পরে বসানোটা সামঞ্জস্যপূর্ণ হয় না? হুম। আমরা তো হ্যাঁ, একটা এখানে সেন্টেন্স আছে। মিনিং করতে পারি, এখানে তাই না? কখন দ্বারা প্রশ্ন করা এটা হয়। দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে? আমি এখানে কদাচিৎ যাই। কিন্তু আপনি যখন, আর হার্ডের অর্থ কি? কঠোর পরিশ্রম করা। হার্ড অর্থ কঠোর পরিশ্রম এখন করা। প্রশ্ন তো কোনো কাজ করতে গিয়ে কঠোর পরিশ্রম করা, পরীক্ষা পাশ করতে গিয়ে কঠোর পরিশ্রম করা, অর্থটা বুঝে কিন্তু আপনাকে এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা বসাতে হবে। হার্ডলি আর হার্ডের ব্যবহারটা আপনাকে সে অনুযায়ী বসাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে লেট আর লেট। তাহলে কি মানে hard যে শব্দটা এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই হয়, কিন্তু আপনার দুইটাই হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হুম। অ্যাডভার্ব দুইটাই হয়। হার্ড অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, হুম। কিন্তু এখন অর্থ অনুসারে বুঝাতে হবে, মানে সেন্টেন্স বসাতে অনুযায়ী হবে। আপনাকে বুঝতে হবে যে সেন্টেন্সের পজিশন অনুযায়ী। তিনটি অনুযায়ী বসবে আর কি। হ্যাঁ, ঠিক আর আছে। ঠিক আছে, কিন্তু হার্ডলি শব্দটার মধ্যে মানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে যখন বসবে হার্ড শব্দটা, সেটা কিন্তু সেন্টেন্সের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর একটা হার্ডলি শব্দটা কিন্তু একেবারে নেগেটিভ অর্থ প্রমাণ করে, তাই না? হার্ডলি হ্যাঁ, শব্দটা আপনার নেগেটিভ অর্থ, যে আমি কদাচিৎ যাই, কদাচিৎ খাই, কদাচিৎ করি, কদাচিৎ বৃষ্টি হয়, এরকম শব্দ দ্বারা। হ্যাঁ। তা আপনাকে সেন্টেন্স অনুযায়ী সেটা বুঝতে হবে। আর সেন্টেন্স খুব হার্ড দেওয়া থাকবে না যেখানে আপনি বুঝতে পারবেন না। আপনি শুধু হার্ডলিটা বুঝতে পারলেই কিন্তু হার্ডটা বাকিটা বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। তো যেই জায়গায় হার্ডলি বসে না, মনে রাখবেন আপনারা, যেই জায়গায় হার্ডলি বসবে না সেই জায়গায় কিন্তু হার্ড বসবে। আর হার্ডলি হুম। শব্দটা সেই জায়গায় বসবে যে সেন্টেন্স দ্বারা বোঝাবে যে কদাচিৎ বৃষ্টি হচ্ছে বা আমি কদাচিৎ যাচ্ছি। যেমন আই হার্ডলি গো, যে আমি বললাম যে আই গো হার্ডলি, হ্যাঁ। তাই না? এখানে যদি আমি হার্ড দিয়ে দেই, হার্ডলি না দিয়ে আমি যদি এখানে হার্ড দেই, আই গো হার্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, তাহলে এই হার্ড শব্দটা এই সেন্টেন্সে কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে আপনি বলুন? না। তাই না? বিষয়টা হ্যাঁ, হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আপনাকে বুঝতে হবে এখানে একটা ওয়ার্ড আছে লেট আর লেটলি। আমার লেখা বুঝতে না পারলে আপনারা কাইন্ডলি বলবেন। লেট।
হ্যাঁ, আপনাদেরকে লেট বুঝতে হবে আর লেটলি বুঝতে হবে। লেট আর লেটলির মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে লেট অর্থ দেরিতে, ঠিক আছে? লেট অর্থ দেরিতে বোঝায়। আর একটা লেটলি বলতে হচ্ছে আহ রিসেন্টলি বোঝায়, সাম্প্রতিক। ইদানিং। সাম্প্রতিক কাল বা সাম্প্রতিক। হ্যাঁ, সাম্প্রতিক অথবা সম্প্রতি বোঝায়। তো লেট মানে আই গো টু স্কুল লেটলি, আমি অনেক সময় আমি যদি বলি কোনো দেরিতে কোনো কিছু বোঝায়। হুম, যেখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে বসে লেট, আবার অ্যাডভার্ব হিসেবে বসে দেরিতে, আবার হচ্ছে ওই হার্ডের মতোই সম্প্রতি। প্রায়। হ্যাঁ হ্যাঁ, একই একই শব্দ এগুলো। হুম। হুম। লেট হচ্ছে দেরিতে হয়, আবার আমি দেরিতে যাব বা একটু পরে যাব, তাই না? দেরিতে যাব আর একটা পরে যাব, একটু পরে যাব, বা দেরিতে এসেছি, আর দেরিতে বোঝায় আর কি। যেমন এখানে সেন্টেন্স দেওয়া আছে, আমাদের বইতে তো এক্সাম্পল হিসেবে কোনো উদাহরণ দেওয়া নেই। আছে আপনাদের বইয়ে আছে, আই হ্যাভ নট সিন হিম। কত পেজে দেয়া? আমার বইয়ে তো 19 পাতায় আছে। আচ্ছা, আপনারা বুঝছেন বিষয়টা, বই পরে দেখিয়েন, আমি যখন আপনাদের পড়া দেবো তখন আপনারা দেখিয়েন। আচ্ছা, এখানে দেখেন, একটা জিনিস I বোঝাচ্ছি। have not recently. আচ্ছা, আমি বলেছি যে রিসেন্টলি মানে কি, সরি, লেটলি সম্প্রতি। মানে কি সাম্প্রতিক বা সম্প্রতি সময়ে, মানে এই যে বর্তমান সময়ে, বা ইদানিংও বলা যায় এটাকে, তাই না? আমরা ইদানিং বলতে বুঝি যে এখন, আজকাল, তাই না? তা আমি তাকে আজকাল বা ইদানিং বা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি না বা দেখা যায় না তাকে। দেখিনি। হ্যাঁ, আমি বলি না যে তাকে অনেক দিন ধরে দেখছি না, বা 2-3 দিন যাবত তাকে আমি দেখছি না বা দেখা যাচ্ছে না, এই কথাটা যদি আমি বোঝাতে চাই, সেক্ষেত্রে রিসেন্টলি হবে না, সেক্ষেত্রে হবে লেটলি। নেগেটিভ অর্থ বোঝায়। দেখছি। হ্যাঁ, আর নেগেটিভ অর্থ বিষয়ে বলতে যে নিকট অতীতে নাবোধক মানে বাক্যের সাথে। হ্যাঁ, আবার নেগেটিভ অর্থ, নেগেটিভ বাক্যের সাথে নিকট অতীত বলতে কি, যে আমি নিকট অতীত মানে আজকাল, আজকে দেখি নাই, অথবা কালকে, গত পরশুদিন ধরে, বা 1 সপ্তাহ যাবত আমি সম্প্রতি তাকে আর কি দেখছি না। কিছুদিন হ্যাঁ, দেখিনি তাকে। কিছুদিন ধরে আমি তাকে দেখছি না। তো বাক্যটা হচ্ছে নেগেটিভ আছে, প্লাস এটা হচ্ছে নিকট অতীত, নিকট অতীত বোঝাচ্ছে। তো নিকট অতীতের হুম। ক্ষেত্রে আমরা রিসেন্টলি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব লেটলি। আই হ্যাভ নট I have not seen সিন him lately. হিম, I have not seen him lately. কিন্তু পজিটিভ বাক্যের ক্ষেত্রে, হাবোধক বাক্যের ক্ষেত্রে আবার রিসেন্টলি হবে। রিসেন্টলি। যেমন আই স হিম লেটলি, আমি তাকে দেখেছি। আই স হিম লেটলি, আমি তাকে সম্প্রতি দেখেছি। হ্যাঁ, আই স হিম রিসেন্টলি, আই স হিম লেটলি। এই যে দেখেন, এখানে কিন্তু লেটলি ব্যবহার করেছি, কিন্তু এখানে এটা পজিটিভ বাক্য বা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বলা হয়, এটাকে অ্যাফার্মেটিভ, আবোধক। আবোধকের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? রিসেন্টলি। রিসেন্টলি ব্যবহার করবেন। আবোধক বাক্যের ক্ষেত্রে রিসেন্টলি ব্যবহার করবেন, আর নাগবোধকের ক্ষেত্রে লেটলি ব্যবহার করবেন। তাহলে আই স হিম লেটলি না দিয়ে দিবেন আই স হিম রিসেন্টলি। রিসেন্ট। এই জিনিসগুলো ছোটখাটো ভুল পরীক্ষায় দিয়ে দেয়, আমাদেরকে শুদ্ধ করতে হয়।
এই এক দুইটাই হচ্ছে এরকমই আসে, খুব একটা পার্থক্য আসে না আর কি। তারপরে এখানে আছে লং সেন্স, সাধারণত প্রেজেন্ট টেন্স এর সাথে বসে। লং সেন্স শব্দটা আমি কি মুছে দেব? আপনাদের লেখা হয়েছে? হ্যাঁ, লিখে হ্যাঁ, আপনারা কাইন্ডলি দ্রুত লিখে ফেলবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লং সেন্স একটা শব্দ, এটা হচ্ছে অ্যাডভার্ব। লং সেন্স শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, মানে লং সেন্স দ্বারা বোঝাচ্ছে মানে দীর্ঘ সময় ধরে চলে গিয়েছে, বা লং টাইম ধরে সে কোথাও চলে গিয়েছে, চলে যাওয়া বা দীর্ঘ সময় ধরে কোথাও স্টে করা, থাকা, এরকম বোঝায়। তো জিনিসটা মনে রাখবেন, একটা এটার পার্থক্যটা আপনাকে শুধু মনে রাখতে হবে কিভাবে, যে এটা জাস্ট টেন্স চিনে বোঝাতে হবে, এটা টেন্স চিনতে হবে যে এই শব্দটা কোন টেন্সে ব্যবহার করা হয়েছে। তো লং সেন্স শব্দটা সব সময় প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে ব্যবহার পারফেক্ট। করা। হ্যাঁ, লং সেন্স শব্দটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এখন প্রেজেন্ট টেন্স কত প্রকার বলেন তো? 4 প্রকার। হুম, 4 প্রকার। কি কি? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, টেন্স। প্রেজেন্ট হ্যাঁ, তাহলে এই 4 প্রকারের মধ্যে থাকতে পারে, তাই না? আপনাকে এই প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, কন্টিনিউয়াস হ্যাঁ, টেন্স ব্যবহার প্রেজেন্ট হয়। টেন্সে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস। হ্যাঁ, তো এখন দেখেন যেমন একটা আমি বাক্য দেই, এটা কিন্তু প্যাসিভ হয়। They were long since gone. দীর্ঘ সময় ধরে তারা নেই, অনুপস্থিত। এখন দেখেন এই ওয়ারটা কি পাস্ট টেন্স। আরেকটা দেখেন ভার্বের কিন্তু প্যাসিভ ভয়েস, সরি, ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল করা। ভার্বের পাস্ট পার্টিসিপল মানে এটা কি প্যাসিভ ভয়েসে আছে, বিষয়টা কিন্তু বুঝবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার এখানে গান করা আছে, তার মানে বুঝবেন এটা প্যাসিভ ভয়েসে করা। আপনি যখন এটা চেঞ্জ করবেন তখন প্যাসিভ গান রাখবেন। ঠিক আছে, লং সেন্স তো থাকবেই, শুধু চেঞ্জ হচ্ছে সাবজেক্ট যা আছে থাকবে। ভার্বের ক্ষেত্রে দেখবেন এখানে কি করা আছে, পাস্ট টেন্স। আমাকে কি করতে হবে, লং ওয়্যার এর পরিবর্তে কি লং দিতে হবে, সেন্সের অর্থ প্রেজেন্ট কি? টেন্স। ওয়্যার এর পরিবর্তে প্রেজেন্ট টেন্সের কি কোন অক্সিলারি ব্যবহার করব বলেন তো? এম, ইজ, আর এগুলো ব্যবহৃত। দে এর পরে কি হয়, আর। দে আর। যেগুলো আর হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, লং সেন্সের অর্থ কি? লং সেন্স মানে দীর্ঘ সময়। আরেকটা উদাহরণ দিই আপনাদের। তার পিতা মাতা বা বাবা মা বা অভিভাবক যারা হচ্ছে অনেক দিন হয়ে গেল, মানে দীর্ঘ সময় হয়ে গেল, যারা মারা গিয়েছেন, তারা বর্তমানে বেঁচে নেই। তো আপনি এখানে দেখেন আর প্যারেন্টসটা হচ্ছে সাবজেক্ট আছে। আমি জানি লং সেন্স এর আগে প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু তার সামনে কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্স। ম্যাম সাউন্ড যেন কম হ্যাঁ, হচ্ছে। সাউন্ডে কি হচ্ছে, সাউন্ড কম শুনতে পাচ্ছেন? ম্যাম কথা উঠে হচ্ছে কিন্তু সাউন্ড কম।
সাউন্ড বাড়ানো যায়? আপনি সাউন্ড বাড়াতে গেলে আপনাদের ডিভাইসের আপনি একটু সাউন্ড বাড়াতে মাইক্রোফোনের ক্লোজ আসলেই হবে। আমি তো মাইক্রোফোনের ক্লোজ আছি। এখানে তো কোনো সমস্যা নেই, আপনাদের ডিভাইসের সাউন্ড বাড়াতে হবে। শুনতে পাচ্ছেন এখন? ম্যাম আপনাকে শোনা যাচ্ছে কিন্তু একটু কম শোনা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? জি আমার ম্যাম শুনতে পাচ্ছি। মাইক্রোফোনটা কি সরে যাচ্ছে নাকি? আপনারা একটা কাজ করেন, কাইন্ডলি আপনাদের ডিভাইসের সাউন্ড একটু বাড়ায় নেন। অনেক সময় ওই একটু নাড়াচাড়া করি তো লিখতে গিয়ে নাড়াচাড়া হয় হয়তো। আচ্ছা দেখেন, আমার যে সাবজেক্টে লং সেন্সের জায়গায় আমি সবসময় বলেছি প্রেজেন্ট টেন্স হবে, তার মানে হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি হয়? হ্যাভ হ্যাজ না হ্যাভ দেখো অথবা হ্যাজ। তাহলে হার হ্যাভ হ্যাজ প্যারেন্টস এর আগে হ্যাভ হবে না হ্যাজ? হার প্যারেন্টস parent have হবে। হ্যাভ হবে। ভেরি হ্যাভ গুড। লং সিন্স কারণ প্যারেন্টস বলতে একজন না, তার দুজন প্যারেন্টস দুই কি হবে? পিতামাতা। হ্যাভ লং সিন্স, মানে অনেক সময় হয়ে গেছে যারা মারা গিয়েছে, নাই বর্তমানে তারা বেঁচে নেই। ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল যেহেতু করা আছে পাস্ট পার্টিসিপল দেব। বুঝতে পেরেছেন? আমি বলেছি প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্টের চারটা ফর্ম, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চার ফর্মে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে। মানে এখানে যদি যেমন হ্যাড করা এটা, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিলাম, হ্যাডটা কি পাস্ট পাস্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট হলো। পারফেক্ট হবে না? হ্যাঁ, তো আপনাকে সবসময় প্রেজেন্ট টেন্সে ট্রান্সফার করতে হবে সেন্টেন্সটা। আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যাঁ। আচ্ছা, এটা অনেক বড়। হ্যাঁ, তারপরে হচ্ছে টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড অফ আছে। শব্দগুলোর পর সাধারণত অ্যাডজেক্টিভ নাউন বসিয়ে গঠন করা হয়। টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড অফ এর পরে বলছে যে টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড এর পরে অ্যাডজেক্টিভ ও নাউন বসানো আছে কিনা তা খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন এটা আমি আপনাদের বলি কিভাবে। দেখেন কি আছে? টাইপ অফ, তারপরে শর্ট অফ, কাইন্ড অফ, মানে এগুলো প্রকারভেদ বোঝায়। সে এক ধরনের ধরন বোঝায়, হ্যাঁ, বা প্রকার বোঝায়, বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে এক ধরনের। হ্যাঁ, তো এগুলোর পরে কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে। অ্যাডজেক্টিভ না থাকলেও নাউন থাকতে হবে, যদি শুধু অ্যাডজেক্টিভ থাকলো অথবা শুধু নাউন থাকলো, কিন্তু এদের পরে অ্যাডজেক্টিভ নাউন থাকতে হবে, আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে? যেমন এখানে দেওয়া আছে she is an imaginary এখন দেখেন she is a imaginary type of girl। আমাদের গঠন অনুযায়ী আমরা বলেছি যে টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড অফ এর পরে প্রথমে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, তারপরে নাউন বসাতে হবে। তো সেন্টেন্সটা আমাদেরকে একটু কারেক্ট করে লিখতে হবে। আমরা লিখবো she is তারপরে টাইপ অফ,
Type of imaginary. She is type of an imaginative, এই যে টিভ আছে না, an imaginary type of, এই অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু এটা নাউন ফর্ম করা আছে, আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। ইমাজিনেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটু জটিল মনে হচ্ছে আপনাদেরকে। He is type of an imaginative girl. টাইপ অফ এর পরে অ্যানটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ অফ এটা হচ্ছে আর্টিকেল আর কি, মডিফায়ার। তারপরে দেখেন ইমাজিনেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন এটা নাউন। তো এই যে টাইপ অফ গার্লের আগে এই যে ইমাজিনারি অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, এটা ভুল বসানো হয়েছে। আমাদেরকে টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড অফ এর পরে কি বসাতে হবে? আচ্ছা, Adjective plus noun. অ্যাডজেক্টিভ বসাতে হবে, তারপর নাউন তারপর বসাতে নাউন হবে, কিন্তু বসাতে এখানে হবে। আছে হ্যাঁ। এই শর্ট অফটা কম আসে পরীক্ষায় অবশ্য। আইদার নাইদার বোথ। আচ্ছা, ইমিডিয়েটলি আর্লি। আচ্ছা, ইমিডিয়েট বিষয়টা আমরা বুঝাই যেটা, ইমিডিয়েট, সুন, আর এটা হচ্ছে আর্লি। ইমিডিয়েটলি, সুন, আর্লি, এই তিনটা শব্দ কিন্তু একই মিনিট বোঝায়। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে করতে হবে, ইমিডিয়েটলি মানে আপনাকে এই কাজটা সঙ্গে সঙ্গে করতে হবে। আর সুন মানে হচ্ছে আপনাকে খুব দ্রুত করতে হবে, মানে ভবিষ্যতে করতে হবে, ভবিষ্যতে করা যাবে, অল্প সময়ের মধ্যে। নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, এখানে বলছে যে অল্প সময়ের মধ্যে নিকট ভবিষ্যৎ মানে একটু দেরি করে করলেও চলা যাবে, ভবিষ্যতে করতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে করতে হবে, নিকট ভবিষ্যৎ, ভবিষ্যতে করা হবে। আর আর্লি বলতে হচ্ছে আগে করে নিতে হবে। আর্লি মানে কোনো আগে করে নিতে হবে বলতে আপনার এই কাজটা আগে করে নেওয়া উচিত ছিল, এরকম বোঝাবে। অথবা কোনো সময়ের আগে, প্রত্যাশিত সময়ের আগে বলতে হচ্ছে যে আমি আপনাকে বলবো যে এই কাজটি আপনার আর্লি করে নেওয়া উচিত, আগে করে নেওয়া উচিত। সুন মানে আপনি এই কাজটা করেন, সুন বলতে এখন না করলেও চলবে, একটু দেরি করে করলেও হবে। কিন্তু ইমিডিয়েটলি বলতে আপনি এখনই করেন। তো এই তিনটার পার্থক্যটা আপনাকে সেন্টেন্স ওয়াইজ বোঝাতে হবে, সেন্টেন্স ওয়াইজ আপনি পার্থক্যটা আপনাকে করতে হবে। এই রিলেটেড কোনো উদাহরণ দেয়া নাই অবশ্য এখানে, যেগুলোর উদাহরণ দেয়া নাই সেগুলো মানে আসেই বিবেকগত পরীক্ষাগুলোতে। আচ্ছা, আমি যদি বলি যে এই বাক্যটা বোঝাচ্ছে যে আমার এক ব্যাগ ব্লাড লাগবে, এক্ষুনি লাগবে। আচ্ছা, কারো যখন ব্লাড লাগে ইমিডিয়েটলি লাগে না সুন লাগে, মানে অল্প দেরি হলেও চলবে এই বিষয়টা? ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি বিষয়টা লাগে, তাই না? আপনার এই বিষয়টা সেন্টেন্স অনুযায়ী কিন্তু বুঝতে হবে।
তাই না? আরেকটা হচ্ছে আমি বলবো যে ইউ শুড গেট আপ আর্লি। আমি বলবো যে তোমার ঘুম থেকে আর্লি ওঠা উচিত। তো এই আর্লির জায়গায় যদি আমি সুন দেই তাহলে ভুল হবে কি সত্য হবে বলেন? ভুল হবে। হ্যাঁ, আমি বোঝাতে চাই যে প্রতিদিন আর্লি ঘুম থেকে ওঠা উচিত, তাই না? প্রত্যাশিত সময়ের আগে, মানে খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত। তখন আপনি এখানে এই বাক্য অনুযায়ী আর্লি দেবেন না সুন দেবেন? আপনি আর্লি দেবেন, তখন তো সুন দেওয়া যাবে না। আচ্ছা, আমি আপনাকে ধরেন বললাম যে হচ্ছে আই ওয়ান্ট দিস ওয়ার্ক ডান। এই কাজটি আমি খুব দ্রুত চাই, মানে আপনি যাতে এই কাজটা দ্রুত করে দেন আমি চাই। তাহলে সেক্ষেত্রে আমি এই সুন শব্দটা ব্যবহার করবো না ইমিডিয়েটলি ব্যবহার? বলেন তো। না, আমি Immediately এখনই আপনাদের বলছি না যে আপনি এখনই করেন। বিষয়টা দেখেন, আই ওয়ান্ট দিস ওয়ার্ক ডান সুন। আমি চাই যে আপনি এই কাজটা করে দেন, ভবিষ্যতে করবেন, মানে এখন করবেন অথবা একটু ভবিষ্যতে মানে একটু পরে করবেন, ইমিডিয়েটলি আমি চাচ্ছি না। আপনি বাক্যটা দেখেন, আই ওয়ান্ট দিস ওয়ার্ক ডান সুন। তাহলে আমি চাই সুনটাই ঠিক আপনি, আছে। তাই না? ইমিডিয়েটলি শব্দটা আপনার এমার্জেন্সি টাইপের ওয়ার্ড ধরনের, যে ওয়ার্ড গুলো এমার্জেন্সি টাইপ, সেই ওয়ার্ড গুলা দেখেন। আমাদের কিন্তু পার্টিসিপেন্ট এতক্ষণে 18 জন ছিল, বাকি জন চলে গিয়েছে। ক্লাস না হলে আপনাদের অনেকের অভিযোগ করেন যে ক্লাস হয় না। হ্যাঁ, আমাদের পিসি প্রবলেম থাকে, অনেকে অনেক ইস্যু করে। যাই হোক, এখানে যেহেতু অনলাইন বেস ক্লাস, আমাদের তো পিসিতে প্রবলেম থাকবে, স্বাভাবিক। বিষয়গুলো ম্যাম এর আপনারা, আগের ক্লাস তো আমরা ম্যাথ ক্লাসটা করতে পারি নাই, সবাই 1 ঘন্টার মতো অপেক্ষা করছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই যে আমাদের পিসিতে ইস্যু ছিল আর ক্লাস বারবার একটু পরপরই অফ হয়ে যাচ্ছিল। কিন্তু বিষয়টা হয় কি যে লাইভ ক্লাস অনেকে করে না। দেখেন আপনাদের পার্টিসিপেন্ট কিন্তু 15 জন, কিন্তু আমাদের হ্যাঁ, আমাদের এরকমই থাকে, সর্বোচ্চ 22 জনের মতো থাকে। হ্যাঁ, তো ওই আমাদের ক্লাসগুলো তো রিপিট করা যায়, মানে করা যায়, পরবর্তীতে করা যায়, এজন্য অনেকে প্রেজেন্ট থাকেন না। আচ্ছা, যাই হোক, যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক আমার মনে হয় তাদের থাকা উচিত আর কি। হুম। তো এটা হলো আমাদের আরেকটা হচ্ছে যে ইদার নাইদার বোথ। হুম, আইদার নাইদার এর বিষয়টা হচ্ছে আইদার অর, নাইদার নট, তারপরে বোথ। এখন এই সেন্টেন্স গুলার ক্ষেত্রে আমাদের কিছু ব্যবহার আছে, সেটা যেমন আইদার ড্যাশ ড্যাশ অর, এখানে নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। হ্যাঁ, এই আইদার অর আর আইদার নট এর পরে নাউন অথবা প্রোনাউন। বোথ এর ক্ষেত্রেও তাই, বোথ রহিম এন্ড করিম, বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকবে, এখানেও নাউন অথবা প্রোনাউন থাকবে। এখন আপনাদেরকে এখানে এই ব্যবহারটা জানতে হবে কি বিষয়গুলোতে। আপনাদেরকে এখানে এই যে পরবর্তী যে নাউন আছে না, মানে আইদার অর আর নাইদার নর এর ইমিডিয়েট পরে বা পরে, এই অর আর নর এর পরে যে সাবজেক্ট আছে বা এর পরের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। মানে সেকেন্ড সাবজেক্ট যদি বলি, হয়তো অনেকে সহজভাবে বুঝবেন। সেকেন্ড সাবজেক্ট বলতে কোনটাকে বোঝায়? মানে এই অর এর পরের সাবজেক্ট। নরের পরে যে হ্যাঁ, সাবজেক্টটা নর হবে, আর অর নরের বা পরের যে নরের পরে। সাবজেক্টটা আছে, আগেরটা না, পরেরটা। হ্যাঁ,
হ্যাঁ সেকেন্ড সাবজেক্ট অর আর নর এর পরের সাবজেক্ট, তাই না? সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা প্রোনাউন। তো এর পরের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী কিন্তু আমাদেরকে কি দিতে হবে? ভার্ব বসাতে হবে। সাবজেক্ট অনুযায়ী এটা লিখে নেন আপনারা, অনুযায়ী ভার্ব বসাতে হবে। এখন এই অনুযায়ী ভার্ব বসাতে হবে মানে কি? মানে এটার পরে যদি নাউন সিঙ্গুলার হয়, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর এটার নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। বুঝাতে পারছি? এর পরের নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর এর পরের নাউন বা প্রোনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা আপনারা লিখে নেন, এর আগেও বোঝানো হয়েছে এটা। এখন আমি একটা উদাহরণ দিই। ম্যাম এটা কত নাম্বার রুলস? এটা আমরা হচ্ছে ওই 24 নাম্বারটাই বোঝাচ্ছি, অনেকগুলো আছে তো আলাদা আলাদা ভাবে বোঝাতে হচ্ছে। এখন দেখেন, রহিম অর হিজ ব্রাদার্স বলতে তার ভাইদেরকে বোঝাচ্ছে, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, প্লুরাল নাউন। তাই এর পরে কি আছে? আমি প্লুরাল ভার্ব দিয়েছি। ভার্বটা কি দিয়েছি? প্লুরাল। কিন্তু এখানে আর না দিয়ে যদি ইজ দিত, এখানে আর না দিয়ে যদি ইজ দেওয়া হতো, কোশ্চেনে কিন্তু ইজ দেওয়া থাকবে, মানে কারেকশনে তাহলে ভুল, কারেকশন করতে হতো। কারেকশন করতে হবে। তখন আপনারা ইজটা তুলে দিয়ে আপনারা কি দিবেন? আর দেবেন। কেন আর দেবেন? কারণ সাবজেক্টটা কি দেওয়া আছে? প্লুরাল আছে। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই ভার্ব কি হবে? প্লুরাল হবে। বুঝেছে? নাইদারের ক্ষেত্রেও এক। এখন বোথের ক্ষেত্রে আসি। both নিয়মগুলো আগে দেওয়া আছে, এখানে আলাদাভাবে দেওয়া আছে, আর তো অনেক বিস্তারিত বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনারা এতটুকু পড়েন। বোথের ক্ষেত্রে আর আইদার নাইদারের ক্ষেত্রে আরো রুলস আছে। যেমন শুধু আইদার আর নাইদারের ক্ষেত্রে হয়, শুধু আইদার আর নাইদারের ক্ষেত্রে সিঙ্গুলার হয়। আমি আপনাদের নেক্সট ক্লাসে আইদার নাইদার বোথ এর আরো ডিটেলস করাবো। আপাতত আজকের জন্য এতটুকু নেন, হ্যাঁ? না হলে এই রুলসটা আমাদের শেষ হবে না, কারণ এখানে যদিও দেওয়া আছে, এটা এখানে এত দরকার নেই। আমরা এখানে হ্যাড বেটারের ব্যবহার জানবো। হ্যাড বেটার বলতে হচ্ছে করা উচিত, বা বর্তমানে করা উচিত, বা ভবিষ্যতে করা উচিত ছিল। হ্যাড বেটারের পরে would rather had better এর পরে তো বালবে বেস ফর্ম বসে। কিন্তু এখানে যেটা বোঝাতে চাচ্ছে, হ্যাড বেটার যদি নেগেটিভ আকারে বসে, যেমন আমি বলি হ্যাড বেটারের ব্যবহারটা, সেটা হচ্ছে হ্যাড বেটার হচ্ছে হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, তো এইখানে এই জিনিসটা বোঝাচ্ছে না, কারেকশনের সময় আরো হ্যাড বেটারের ব্যবহার আছে। সেটা হচ্ছে কি,
আপনি যদি হ্যাড বেটার ওয়ার্ড দিয়ে নেগেটিভ কোনো সেন্টেন্স তৈরি করতে চান, হ্যাড বেটার দিয়ে আপনি যদি কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এভাবে দিতে হবে। যেমন এখানে আপনাকে দিতে হবে আই হ্যাড বেটার বেটার নট দিয়ে আর কি করতে হবে? হ্যাঁ আমি নেগেটিভ যদি রূপটা। হচ্ছে নেগেটিভ কোনো সেন্টেন্স তৈরি করি, হ্যাড বেটার দিয়ে যদি নেগেটিভ কোনো সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে এই হ্যাড বেটারটা একসাথে লিখবো, এর মাঝখানে কখনো নট দেওয়া যাবে না। হ্যাঁ, নট দেওয়া যাবে না। কেন নট দেওয়া যাবে না? কারণ আমাকে এই দুটাই কিন্তু একসাথে একটা অক্সিলারি বোঝায়। এই দুটো একসাথে একটা অক্সিলারি একই সাথে বসবে, একই সাথে একটা অক্সিলারি। এদের মাঝখানে কখনো নেগেটিভ আই হ্যাড বেটার নট গো দেয়ার, আমার বরং সেখানে যাওয়া উচিত ছিল না বা উচিত না। হ্যাঁ, আমার বরং সেখানে যাওয়া উচিত না। আপনি যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, তখন আপনি দেবেন আই হ্যাড বেটার নট, মানে হ্যাড বেটার আপনি যদি অক্সিলারি, এটা একটা অক্সিলারি, তাই না? আপনি যখন কোনো হেড অক্সিলারি বেটার ব্যবহার করেন, একসাথে হবে। অক্সিলারির পরে তো নট ব্যবহার করি, তাই না? তো এই দুটা একসাথে অক্সিলারি ব্যবহার করার পরে নটটা দিতে হবে। আই হ্যাড বেটার নট গো দেয়ার। আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন। আই হ্যাড বেটার নট জি। গো দেয়ার, মানে এটা নেগেটিভ যদি করতে চাই এই হ্যাড বেটার দিয়ে, হ্যাড বেটার একটা অক্সিলারি ভার্ব, মানে যাওয়া উচিত বা ভবিষ্যতে যাওয়া উচিত ছিল বা হবে, এটা দ্বারা এটাই মিনিং বোঝায়। ভবিষ্যতে কিছু করা উচিত, বর্তমানে কিছু করা উচিত, এটা অর্থ বোঝায়। হ্যাড বেটার অর্থ বর্তমানে অথবা ভবিষ্যতে কিছু করা উচিত, তাই না? তো অনেক সময় আমরা বলি যে ভবিষ্যতে আমাদের এটা করা উচিত না, যখন আমি নেগেটিভ হিসেবে ব্যবহার করব, তখন দিব আই হ্যাড বেটার নট গো দেয়ার, অথবা আই হ্যাড বেটার নট লিভ মাই ব্যাগ দেয়ার, আমার ব্যাগটা সেখানে রেখে আসা উচিত হয়নি। আমি যদি এই কথাটা বলতে চাই যে আমার ব্যাগটা সেখানে রেখে আসা উচিত হয়নি, তখন আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো? আই হ্যাড বেটার নট লিভ মাই ব্যাগ দেয়ার, আমার ব্যাগটা সেখানে ছেড়ে আসা বা রেখে আসা উচিত হয়নি। দেখেন হ্যাড বেটারের পরে কিন্তু নটটা দেওয়া হচ্ছে। পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আসবে এই নটটা এভাবে দেওয়া থাকবে, বেটার মাঝে বসাই দিবে। নট, হ্যাঁ, মাঝে দিয়ে দিবে। তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাড বেটারে সব সময় একসাথে বসে, পাশাপাশি বসে, এদের মাঝে কখনো নট হবে না। আমি যদি নট বসাতে চাই, এদের দুইজনের পরে বসাবো। এটাই হচ্ছে এখানকার কারেকশনের শেখার বিষয়। রুলস নাম্বার হচ্ছে 23 চলতেছে, প্রায় শেষ আমাদের 23-এ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা রুলস 25 শিখবো। রুলস 25-এ বলা হয়েছে আজকে আমাদের 10টা পর্যন্ত ক্লাস হবে, আপনারা কি করতে রাজি? লাস্ট টাইম আমাদের ক্লাস হয়নি ঠিক মতো, অনেক কিছু পিছিয়ে গিয়েছি। তাই আপনারা যদি আহ সেরকম বিশেষ কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে আমি আপনাদের আজকে 10টা পর্যন্ত ক্লাস নেব। করবেন আপনারা সবাই? 9:30 রেসপন্স করেন। 9:30 9:30 করেন, করেন, রেসপন্স করেন, দেখি আমার আগ্রহী স্টুডেন্টরা। ম্যাম 9:30 পড়াগুলো কভার দিতে হবে তো। পরে নাকি? ম্যাডাম করতে হবে। হ্যাঁ, 9:30টাই করেন আবার আজকে। নেক্সট টাইম আমরা 10টা বন্ধ করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে। আজকে 10টা পর্যন্ত করবো ইনশাল্লাহ। বেশি রুলস শিখতে চান যে, আবার অনেকে বলবেন যে হচ্ছে আমাদের সিলেবাস কভার হচ্ছে না। কারণ দেখেন আপনারা বিষয়টা যে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে শেখাতে হবে আপনাদের। মনে করেন আমি যদি হালকা পাতলা করে চলে যাই, তাহলে তো বুঝবেন না, বিষয়গুলো বোঝার আছে। ভালো করে বুঝতে হলে আপনাদের দুটো বিষয় মেনে নিতে হবে। সেটা হচ্ছে
যদি দেরি হয়, দেরি হওয়ার বিষয়টা মেনে নিতে হবে যে আমাদের সিলেবাস কভার করতে একটু লেট হচ্ছে বা দেরি হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা যদি ভালোভাবে শিখতে চাই সেক্ষেত্রে আমাদের একটু টাইম লাগবে। আমি চাইলে তো সবগুলো হালকা পাতলা ভাবে পুরোটাই শেষ করে দিতে পারবো, কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে। ম্যাম টাইম লাগুক, সমস্যা নাই, আস্তে করে বুঝি আমরা। হ্যাঁ, আর আপনারা রেগুলার থাকবেন। অনেক কারণে অনেকে ক্লাস মিস হয়, রেকর্ড ক্লাসগুলো করবেন আর পড়াগুলো শেষ করবেন। আমি কিন্তু লাস্ট টাইম পড়া দিয়েছি আপনাদের, সেই পড়াগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমি নিব, আদায় করে নিব। আমরা আমাদের উইকলি একটা পরীক্ষা হওয়ার, সরি মান্থলি একটা পরীক্ষা হওয়ার কথা, যে আমরা এক মাসে একটা সিলেবাস শেষ করব, শেষ করে আমরা মাসে একটা পরীক্ষা নেব। আমি আপনাদেরকে প্যারাগ্রাফ পড়তে বলেছিলাম, আপনারা কি পড়েছেন কিনা জানি না, আমি গ্রুপে দিয়েছিলাম। এগুলো কোথেকে পাবো প্যারাগ্রাফ গুলা? আমি আপনাদের প্যারাগ্রাফ পড়তে বলেছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো আপনারা আচ্ছা, গুগল সার্চ করে লিখতে পারেন। 10 লাইন মোটামুটি পড়লেই হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিষয়ে ধারণা নিতে হবে যে কখন উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টা কি, এর দৈর্ঘ্য কত, উদ্বোধন কবে করা হয়েছে, এগুলা। আর 10টা লাইন পড়লেই হবে 5 মার্কের জন্য। আচ্ছা, আপনাদের 25 নম্বর রুলসে আসি। আমাদের তো পাতা শেষ। আচ্ছা, 25 নম্বর রুলসে আছে দেন আর এজ এর পরে প্রোনাউন এর সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে বসতে পারে। সাবজেক্টিভ আর অবজেক্টিভ রুল। হ্যাঁ, এখন সাবজেক্টিভ বসবে না অবজেক্টিভ বসবে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বিষয়টা। আচ্ছা, এই আমরা ডিগ্রি করেছি, ডিগ্রি এর ক্ষেত্রে সবসময় সাবজেক্টিভ ফর্মে বসে। হুম, দেন, যেমন দেন আর এজ, এরপরে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্টিভ বসে। সাবজেক্টিভ কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। কিসের? নাউন। নাউনের তো সাবজেক্টিভ ফর্ম নাই, নাউনের সাবজেক্টিভ ফর্ম তো নাউন। প্রোনাউন প্রোনাউনের, হবে সাবজেক্টিভ। হ্যাঁ, প্রোনাউনের কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। কখন বসবে? যখন দেন আর এজ দ্বারা দুইটার মধ্যে তুলনা করা হবে। দেন আর এজ দ্বারা যখন তুলনা করা হবে, কখন বসবে? যখন যখন তুলনা করা হবে। দেন এজ এ কিসের মধ্যে? যদি দুটি সাবজেক্টকে তুলনা হ্যাঁ, করা হয়। যখন দুটি তুলনা করা বোঝাবে। দুটি সাবজেক্টের মধ্যে, তুলনা করা বোঝাবে। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করা হচ্ছে, দুটো সাবজেক্ট মানে দুটো ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, দুটো ব্যক্তির মাঝে যখন দেখবেন, বা দুটো সাবজেক্ট বলতে দুটো ব্যক্তিই তো বোঝায়, দুটো ব্যক্তি বা দুটো বস্তু বা কোনো কিছুর মধ্যে যখন তুলনা করা হয়, তখন তখন কি বসবে? তখন এটার সাবজেক্টিভ রূপ বসে। মনে রাখতে হবে, সাবজেক্টের রূপ কখন বসবে? যখন তুলনা করা হবে, যে সে আমার চেয়ে বড়, সে আমার চেয়ে ছোট, বা সে আমার চেয়ে অনেক সুখী, আমার চেয়ে অনেক দুঃখী, বা সে আমার চেয়ে ভালো পারে, কম পারে, যখন তুলনা করতেছে। যেমন রহিম ইজ টলার দেন, এখন বলেন বি হবে না আই হবে? কোনটা হবে? আই মি কি স্যার মি বলবে। হ্যাঁ, রহিম ইজ টলার দেন কি হবে? মি হবে, নাই হবে? মি হবে। আই হবে, রহিম is আই tall. হবে। হুম।
আই হবে। আই মি হবে। কেন মি হবে? তাহলে এখানে এটা তো অবজেক্ট। অবজেক্টে তো object মি কিছু হয়, সাবজেক্টে আই হয়। আচ্ছা, এখন দেখেন বিষয়টা ভালো ধরেছেন। এটা সাবজেক্ট নাকি অবজেক্টের জায়গায় বসেছে বলেন? অবজেক্টের জায়গায় বসেছে। রহিম ইজ টলার দেন। আপনি যখন কম্পেয়ার করতেছেন কাদের মাঝে? রহিমের মাঝে। এখানে রহিম বলা হচ্ছে and যখন me. আপনি সাবজেক্টের রহিম মধ্যে আমার আপনি থেকে যখন লম্বা। দুটো সাবজেক্ট আপনি যখন দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করছেন, রহিমের সাথে কাকে তুলনা করছেন? নিজেকে তুলনা করছেন, তখন আপনি কি বসাবেন? এটা কি অবজেক্টের জায়গা? এটা কি অবজেক্ট? তখন প্রোনাউনের বলছে যে সাবজেক্টিভ ফর্ম বসবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যখন দুটা কিসের মাঝে তুলনা করতেছেন? যখন আপনি দুটা দুটা সাবজেক্টের মধ্যে সাবজেক্টের মধ্যে তুলনা তুলনা করা করতেছেন। হলে আপনি দুটা সাবজেক্টের মধ্যে তুলনা করছেন না, মানে আপনি রহিমের সাথে তুলনা করতেছেন। রহিমটা কি কি জায়গায় আছে? কোন জায়গায় আছে? আপনার সাবজেক্টের জায়গায় না অবজেক্টের জায়গায়? এতগুলো এসএমএস কি রহিম দিয়েছেন? আই হবে। ঠিক আছে শাহজাদ আলম, আপনার বিষয়টা বুঝতে হবে। আপনি তুলনা যখন অবজেক্টের সাথে করবেন তখন আপনি অবজেক্টের অনুযায়ী বসাবেন। আপনি তুলনা করছেন সাবজেক্ট অনুযায়ী, আপনি সাবজেক্ট অনুযায়ী বসাবেন। এখানে আপনি রহিমের সাথে তুলনা করছেন, রহিমটা সাবজেক্টের জায়গায় আছে, তাই আপনি কি দেবেন? আই দেবেন, অবজেক্ট দেবেন না। সরি, বি দেবেন না, কারণ আপনি অবজেক্টের সাথে যখন তুলনা করবেন তখন আপনি অবজেক্ট দিবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আরেকটা, সেটা হচ্ছে, এটা লিখে নেবেন আপনারা। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন এখানেই দেওয়া আছে আপনাদের বইয়েই। The exam troubled, মানে সমস্যা করেছে। He এখন দেখেন কম্পেয়ারটা কার সাথে হচ্ছে? দ্য এক্সাম ট্রাবলড হিম মোর দেন আই অর বি। এই মোর দেন এর আগে একটা কি দেওয়া আছে? এটা কি ফর্মে দেওয়া আছে? সাবজেক্টিভ ফর্মে না Object. অবজেক্টিভ ফর্মে? অবজেক্ট অবজেক্টিভ ফর্ম, মানে এটা অবজেক্ট। এখানে কিন্তু সাবজেক্টের সাথে তুলনা করছেন না, আপনি পরীক্ষার সাথে তুলনা করছেন না, আপনি পরীক্ষাকে তুলনা করছেন দুটা ব্যক্তির মধ্যে। যে পরীক্ষাটা তাকেও ডিস্টার্ব করেছে বা তার সমস্যা তৈরি করেছে, আমারও সমস্যা তৈরি করেছে। তো তার সমস্যা তৈরি করেছে, আমারও সমস্যা, দুইটা ব্যক্তির মধ্যে তুলনা করছেন। কিন্তু আপনি দেখেন এই ব্যক্তিটার যেটা আছে সেটা অবজেক্ট ফর্মে আছে না? হিম মোর দেন, আপনার এখানে হিম দেওয়া আছে, ধরেন পরীক্ষায় এখানে হিম দেওয়া আছে, তখন আপনি এই হিম অনুযায়ী কি দিবেন? আই দিবেন না মি দিবেন? মি অবশ্যই মি দিবেন। মি বিষয়টা কি আপনারা বুঝতেছেন না? আমি যেটা বলতে চাচ্ছি আপনারা কি বুঝছেন? জি কম্পেয়ারটা দেখতে হবে সাবজেক্টের সাথে, এটা সাবজেক্ট পজিশন, এক্সামের সাথে। সাবজেক্ট হচ্ছে এক্সাম। আরেকটা জিনিস দেখেন, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি হয়? অবজেক্ট, তাই না? তাই এখানে সাবজেক্ট হচ্ছে এটা এক্সাম, ভার্ব হচ্ছে ট্রাভেলড, আর অবজেক্টটা হচ্ছে হিম থেকে এই পুরোটা। তো হিম এখানে কিন্তু কোশ্চেনে হিম দেওয়া নাই, কোশ্চেনে কিন্তু হি দেওয়া আছে। মানে ভুল যখন থাকবে তখন এখানে হি দেওয়া থাকবে। আপনাকে যখন আপনি কোনো সাবজেক্টের সাথে তুলনা করবেন তখন আপনার সবসময় আবার, আচ্ছা এটাই দেই, হি মোর দেন
এই যে মোর দেন আছে না, এই দেনটা তুলনা করছে মি আর হি, এই দুইটার মাঝে তুলনা করা হচ্ছে। এই অবজেক্টের সাথে এই অবজেক্টের তুলনা করা হচ্ছে। তাহলে অবজেক্ট জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের জায়গায় প্রোনাউনের কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। আপনারা জানেন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কি? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম গুলো তো অবশ্যই আপনাদের জানা আছে। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম গুলো তো জানা আছে না? আই এর প্রোনাউন হবে কি? মি। হি এর প্রোনাউন Me. হবে হিম, Him. তাই না? তারপরে হচ্ছে শি এর প্রোনাউন হবে হার, Her. তাই না? প্রোনাউন ফর্মটা বসবে। এখন প্রোনাউন ফর্মটা কেন বসবে? কারণ আমি অবজেক্ট ফর্মটা কি? প্রোনাউনের অবজেক্ট ফর্মটা কেন হবে? কারণ এটা সাবজেক্ট ভার্বের পরে দেওয়া আছে। সাবজেক্ট ভার্বের পরে দেওয়া আছে। দেখেন ভার্বের পরে যেটা প্রোনাউন বসাই সেটা সবসময় অবজেক্ট ফর্ম বসে। যেমন আমি যদি বলি আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। এই দেখেন সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি? এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? দুইটা ভার্ব। আর এটা কি? অবজেক্ট। অবজেক্ট না? আর প্রোনাউনের এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম বসেছে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তো আই হ্যাভ সিন হি হয় না হিম হয়? অবশ্যই হিম হয়, কারণ প্রোনাউনের কি হয়? অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম বসে। তাই আপনি যখন দেন আর অ্যাজ দ্বারা কম্পেয়ার করবেন তখন দেখবেন যে আপনি যখন দুটো সাবজেক্টের সাথে তুলনা করবেন, আপনি যখন দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করবেন তখন কি দিবেন? সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? যেমন হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন। এখন দেখেন I. আপনি তুলনা করতেছেন, এখানে দেন এর আগে কোনো প্রোনাউন বা নাউন দেওয়া আছে? নাই। তার মানে এই দেনটা তুলনা করতেছে কাকে? সাবজেক্টের সাথে। সে আমার চেয়ে লম্বা বা তার চেয়ে লম্বা। যখন আপনি সাবজেক্টের সাথে তুলনা করছেন তখন আপনি দেনের পরে সাবজেক্টিভ ফর্ম দিবেন, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দিবেন। আর আপনি যখন অবজেক্টের সাথে তুলনা করবেন, যেমন এই যে দা এক্সাম, দ্য এক্সাম ট্রাভেলড মানে সমস্যা করেছে। কার কার সমস্যা করেছে? দ্য এক্সাম ট্রাভেলড হি Travel him more than me. মোর পরীক্ষা তাকে তার থেকে আমাকে মোর বেশি দেন আই। সমস্যা এখন দেখেন আপনার কারেকশনে থেকে এই সেন্টেন্সটা আসলো, তখন আপনাকে ভুল বের করতে হবে কোথায় ভুল আছে। এখানে দেখেন দেন, আমি বুঝতে পারি, আমি জানি যে দেন মানে তুলনা করা দুইটার মধ্যে, হয় সাবজেক্টের সাথে তুলনা করা হয় অবজেক্টের সাথে তুলনা করা। এখানে সাবজেক্টের সাথে তুলনা করা হয়নি, এক্সামের সাথে তুলনা করা হয়নি। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দেন এর আগে দেওয়া আছে একটা প্রোনাউন, পরে দেওয়া আছে এখন প্রোনাউন। এখন দেখতে হবে যেহেতু অবজেক্টের জায়গায়, কেন অবজেক্টের জায়গায়? যে সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট শেষ ভার্ব শেষ অবজেক্ট, অবজেক্টের জায়গায় কি দেওয়া আছে? দেন আছে, এবং পূর্বে আর পরে দুটো প্রোনাউন দেওয়া আছে। তার মানে এটা অবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে। আপনি যখন অবজেক্টের সাথে তুলনা করবেন তখন দুটাকে অবজেক্টিভ ফর্মে লিখবেন। তো হি এর অবজেক্টিভ ফর্ম হিম আর আই এর অবজেক্টিভ ফর্ম মি। এটাই হচ্ছে এখানকার পার্থক্য, আর কিছু না। তো এখানে হচ্ছে সাবজেক্টের সাথে তুলনা করা হলে সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, আর অবজেক্টের সাথে আপনি তুলনা করা হলে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম, এইটুকুই, আর কিচ্ছু না। বুঝছেন? অবজেক্টের সাথে তুলনা করা হলে অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, লিখে নেন। এখন বুঝতে হুম, বিষয়টা লিখে ফেলেন আপনারা। ম্যাম একটা একটা রুলস পড়লে তো অনেক সহজ লাগে, সব একসাথে হইলে গুলাই ফেলি। এগুলো হচ্ছে আপনাদেরকে বারবার রিভাইজ দিতে হবে, আসলে মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আপনারা রেগুলার রিভাইজ করবেন, পুরানো পড়াগুলো ব্যক্তিগতভাবে রিভাইজ করবেন।
আর বারবার চর্চায় রাখতে হবে, তাছাড়া উপায় নেই। পড়াশোনার তো এই টেকনিক, আপনি একটা পড়বেন পরেরটা ভুলবেন, বা যখন একটা একটা করে শিখবেন তখন মনে থাকবে, যখন সবগুলো একসাথে পড়তে যাবেন তখন আপনি প্রথমে ঝামেলায় পড়বেন, কিন্তু এগুলো যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন তখন আর ঝামেলা হবে না। কারণ যারা পড়তেছে পাশ করতেছে চাকরি পাচ্ছে তারা তো রেগুলার বেসিসেই পাচ্ছে, তারা তো রেগুলার লেগে আছে তখন পাচ্ছে। তা আপনাকে একটু ধৈর্য ধরে পড়তে হবে। জি ম্যাম। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, পড়াশোনা রেগুলার করতে হবে। আচ্ছা, এই যে এখানে আপনাদের 26 নম্বরে দেওয়া আছে যে প্রোনাউনের 3টা রূপ, যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ আর পসেসিভ রূপটা আপনাকে জানতে হবে। কারণ সাবজেক্টের জায়গায় প্রোনাউনের সাবজেক্টিভ রূপ ব্যবহার করতে হবে, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ রূপ ব্যবহার করতে হবে। আর পসেসিভ কখন পসেসিভ হিসেবে ব্যবহার করা হয় অধিকার বোঝালে। তো এই তিনটা রূপ আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাদের 26 নাম্বারটা দিচ্ছি, আপনারা নিবেন তো নাকি আবার কোনো অবজেকশন আছে? আমি তো সব শেষ করাতে চাচ্ছিলাম। এখন শেষ করে দেন ম্যাডাম। হ্যাঁ, 9:30 তো বেজে গিয়েছে। আচ্ছা আচ্ছা, 26 নাম্বারটা দেখেন আপনারা। প্রোনাউনের সাবজেক্টিভ রূপ সাবজেক্ট, অবজেক্ট, একটা হচ্ছে পসেসিভ। আই আই এর অবজেক্ট কি হয়? মি। আর পসেসিভ হয় মাই। মাই মাই। ম্যাম এগুলো তো দেওয়া আছে, এগুলা বলে দিলে তো হয়, না লিখে। হ্যাঁ, তাও হয়। আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি বলে দিলেই হবে। জি ম্যাম বলে দেন। আচ্ছা, এখানে বলে দেখেন দিলেই হবে। বইয়ে অনেকের বই নাই, সেটা হচ্ছে এখানে দেখেন আপনাদের যদি বই থেকে থাকে কাইন্ডলি কি বলেছেন শাহাদাত আলম, যে ম্যাম একটা কোশ্চেন ছিল যে বিসিএস এর মতো প্রিপারেশন নিতে হবে তৃতীয় শ্রেণীর জবের জন্য। হ্যাঁ ঠিক আছে, এভাবে বিসিএস এর মতো প্রিপারেশন মানে হচ্ছে যে আপনি যেই চাকরিরই প্রিপারেশন নেন, আপনি যেই চাকরি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা মনোযোগ দিয়ে পড়তে হবে, সিলেবাস ওয়াইজ বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আপনাদের প্রোনাউনের 3টা ফর্ম, যেটা হচ্ছে আই, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর পসেসিভ হচ্ছে মাই, মাই। আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো তো আমরা জানি, এগুলো ছোটবেলায় শিখে আসছি। এটা জাস্ট আমাদেরকে আহ এখানে বলেছে যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ রূপ আসে, যে আমাদেরকে একটা জানতে হবে যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ রূপ আসে, এটা একটা জানতে হবে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আমি সেন্টেন্স দিয়ে বোঝাই তাহলে বুঝবেন। দিস ইজ বিটুইন, এখন দেখেন দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাই না, অক্সিলারি ভার্ব, আর বিটুইন হচ্ছে আপনার প্রিপোজিশন। তো বিটুইন কিন্তু প্রিপোজিশন, দুইজনের মধ্যে বোঝায় প্রিপোজিশন। এখন দেখেন আমরা জানি সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর এটাকে অবজেক্ট। তো এই যে শেষে যেটা অবজেক্ট আছে প্রোনাউন, দুইটাই কিন্তু প্রোনাউন। তো শেষে যখন অবজেক্ট, তো অবজেক্টের জায়গায় আমাদের প্রোনাউনের কি ফর্ম বসাতে হবে? অবজেক্টিভ ফর্ম। তো শি এর অবজেক্টিভ ফর্ম কি বসাবো? হার। এন্ড মি এর অবজেক্টিভ তো মি আছেই। তো এই যে জিনিসগুলো, এই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে কারেকশনের সময় ভুল বের করে দিতে হবে, দেখে নিতে হবে। যেহেতু এটা অবজেক্ট পজিশনে আছে তাই আমাকে প্রোনাউনের অবজেক্টিভ রূপ দিতে হবে। আর সেটা যদি যেমন আমি দিতাম শি ইজ গুড গার্ল, যদি বলা হয় একটা সিম্পল সেন্টেন্স দিলাম শি ইজ গুড গার্ল, তো সেটা একটা সাবজেক্টের জায়গায়।
সাবজেক্টের জায়গায় তাই এটা সাবজেক্টিভ রূপে দিয়েছে, আর এই সেটা হচ্ছে অবজেক্টিভের জায়গায়, তাই এটা অবজেক্টিভ রূপ দিতে হবে। এটাই আর কিছু না। এভরিবডি ওয়েন্ট দেয়ার এক্সেপ্ট মি, যেমন এখানে দেওয়া আছে এভরিবডি। আপনাদের যদি অবজেক্টিভ জায়গাটা, পজিশনটা অবজেক্টিভ কিনা সেটা বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা আগে সাবজেক্ট আর ভার্ব আইডেন্টিফাই করবেন। যে দেখেন এখানে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, অবশ্যই সাবজেক্ট ভার্বের পরে যেটা থাকবে সেটা অবজেক্ট। তাহলে এভরিবডি ওয়েন্ট দেয়ার আমাকে ছাড়া সবাই গিয়েছে, এখন এক্সেপ্ট আই দেওয়া আছে। এখন দেখেন আমরা জানি আই সবসময় কোথায় বসে, সাবজেক্টিভের জায়গায় বসে। আই সবসময় কোথায় বসে, সাবজেক্টের জায়গায় আই বসে, কখনো অবজেক্টের জায়গায় আই বসে না। তাই একটা যখন কারেকশনের সেন্টেন্সটা দেয়া থাকে তখন আমার মনে হয়, বা আমরা তখন তখন মনে করি যে আর এই সেন্টেন্সটা তো পুরোটাই কারেক্ট, ভুল কোথায়, আমরা ভুল বের করতে পারি না। তখন আমাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে। যে দেখেন এখানে সাবজেক্ট আছে, এটা হচ্ছে ভার্ব পজিশনে ভার্ব আছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, আর এটা হচ্ছে বাকিটা অবজেক্টের পজিশন। এটা হচ্ছে অ্যাডভার্ব, এক্সেপ্টটা হচ্ছে প্রিপজিশন, এটা হচ্ছে প্রিপজিশন। আমি একটা জানি যে প্রিপজিশনের পরে সব সময় কিন্তু অবজেক্ট, প্রোনাউনের অবজেক্টিভ বসে। সেটা যদি না হয়, বুঝতে অসুবিধা হয়, আপনার প্রিপজিশন আইডেন্টিফাই করতে অসুবিধা হয়, আপনি জাস্ট দেখবেন যে শেষে যেটা আছে, প্রোনাউন যদি শেষে থাকে, এটা সব সময় অবজেক্টিভ ফর্মে বসবে। চোখ বন্ধ করে এখানে আই না দিয়ে বি দিতে হবে, এটাই হচ্ছে ভুল। এই সূক্ষ্ম ভুলটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। যেমন দ্য ডগ ইজ, এই যে ডগটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে অক্সিলারি, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। বিহাইন্ড, বিহাইন্ড উই, এখানে উই দেওয়া। আমরা জানি এই উই কখনো অবজেক্টের জায়গায় উই হয় না, আর বিহাইন্ড একটা প্রিপজিশন, আর জানি প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশনের পর কি বসে, অবজেক্ট বসে। অবজেক্ট বলতে কিসের অবজেক্ট, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তো বিহাইন্ড এর পরে কি হয়, আস, বি এর অবজেক্ট ফর্ম কি হয়, আস। আপনারা বুঝতেছেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি? কাইন্ডলি রেসপন্স করেন। জি ম্যাডাম। কোন সেন্টেন্সের পরে মানে অবজেক্ট হিসেবে কখনো প্রোনাউন এর সাবজেক্টিভ রূপ বসে না, সবসময় অবজেক্টিভ রূপ বসে। আর প্রোনাউনের অবজেক্টিভ রূপগুলো আমরা জানি, এখানে আমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে। এখন একটা জিনিস, আমাদের 26 নম্বর রুলস আপনারা কি বুঝতে পেরেছেন নাকি আর কোনো সমস্যা আছে? আমি 27 নম্বর রুলসটা বোঝাতে চাচ্ছি, যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা বলেন কাইন্ডলি। আমি 27 নম্বর রুলস ম্যাম আজকে কি পড়া ধরবেন? আগে আমি পড়াই, পড়া শেষের দিকে দেখা যাক। ম্যাম টাইম তো একদম 9:40 বেজে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি তো শেষ সিলেবাস শেষ করতে হবে না? 27 শেষ নম্বর দিয়ে কি রুলস, করবো? 26 নম্বরটা বুঝেছি। আলোচনা শিখলে আচ্ছা ঠিক আছে, আরেকটা রুলস বুঝাই দিয়ে তারপরে আমি পড়াগুলো ধরবো, তারপর হচ্ছে আপনাদের ক্লাস শেষ। আপনারা কি আর ক্লাস করতে চাচ্ছেন না? জি ম্যাম, ক্লাস করতে চাচ্ছেন না আপনারা? এইটুক ম্যাম পর্যন্ত এখন ছুটি দিয়ে দেন, অনেক টাইম হয়ে গেছে। তাহলে আমি শেষ এখানেই শেষ করব। জি জি ম্যাম পড়া দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের পড়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে নেক্সট 24 নাম্বার রুলস, 25, 26, 24, 25, 26 নাম্বার রুলস থাকবে। আর 27 নাম্বারটাও সহজ আছে, সিম্পল, জাস্ট প্রিপজিশনের পরে আপনারা জাস্ট চোখ বন্ধ করে
প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম। বুঝতে পেরেছেন? প্রিপোজিশন যখন থাকবে, যেমন প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে তার সাথে সবসময় আপনারা আইএনজি যুক্ত করবেন। বই রুলস গুলো উদাহরণগুলো বই থেকে পড়ে নিন। যেমন এখানে দেওয়া আছে আই এম এগেইনস্ট স্মোক ইন পাবলিক প্লেসেস। মানে পাবলিক প্লেসে আমি কখনো স্মোক করি না। এগেইনস্ট শব্দটা একটা প্রিপোজিশন, লাগাই নিবেন। এগেইনস্ট শব্দটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে স্মোক দেওয়া আছে এটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আরেকটা দেওয়া আছে, যেমন শি ইজ গুড অ্যাট স্পিক ইংলিশ। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, অ্যাট এর পরে ভার্ব দেওয়া আছে স্পিক। স্পিক হবে না, স্পিকিং করতে হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, উই নিড টু কিপ অন গো। অন গো দেখেন, উই নিড টু কিপ অন গো। অন এর পরে প্রিপোজিশন, অন হচ্ছে প্রিপোজিশন, এর পরে ভার্ব দেওয়া আছে, কিন্তু ভার্বের বেস ফর্ম হবে না, আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের পড়া দিচ্ছি। 23, হ্যাঁ সরি 24, ম্যাম দেখে দেন, 24, ম্যাম একটু লিখলে ভালো হয়। 24, 25, 26, 27। 27। আচ্ছা, একটু আগে বিসিএস নিয়ে কি একটা জানি বলছিলেন, একটু যদি আবার বলতেন। কি? বিসিএস নিয়ে কি একটা জানি বলছিলেন, আবার যদি আচ্ছা ঠিক বলতেন। আছে, ওটা একজন বলবো একটা পরে। প্রশ্ন আমাদের করছিল। আপনাদের মাঝে একটা স্টুডেন্ট বলেছে, আমি যে বলেছি তো হচ্ছেন যে পড়াশোনা, উনি বলেছেন যে বিসিএস এর মতো করে প্রিপারেশন নিতে হবে। তো বিসিএস এর মতো করে প্রিপারেশন মানে উনি বোঝাতে চেয়েছেন যে বিসিএস এর প্রিপারেশন যখন মানুষ নেয় তখন খুব মনোযোগী বা একটা সিরিয়াসনেস এর সাথে পড়াশোনা করে। ওইটাই যে আপনাদেরকে, আপনারা যখন পড়বেন তখন সিরিয়াস হয়ে পড়াশোনা করবেন, সিরিয়াসলি পড়াশোনা করে নেবেন, এটাই আর কি। বিসিএস বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু বিসিএস এর প্রিপারেশন আসলে করাই না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠান কোনো বিসিএস এর প্রিপারেশন করে না, আমাদের প্রতিষ্ঠান সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চাকরি প্রিপারেশন করে। তো এখান থেকে আপনারা সেই সার্ভিস গুলো পাবেন, বিসিএস এর সার্ভিস এখান থেকে আপনারা এক্সপেক্ট করিয়েন না কাইন্ডলি, কারণ পরে আবার বুঝতে অভিযোগ পারছি, করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে 204 নম্বর ম্যাম, 204 নম্বর উই ক্যান টক অ্যাবাউট গো হোম, এখানে তো কোনো প্রিপোজিশনই নাই কোথায়? ম্যাম। এই যে 27 নম্বর রুলসে 204 নম্বর যে ইয়াটা। ওই যে অ্যাবাউট প্রিপোজিশন আছে না, উই ক্যান ও টক অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাবাউট এর জি পরে ম্যাম, জি ভাবের ম্যাম, সাথে ঠিক আছে, আইনজি যুক্ত হলে। আচ্ছা ঠিক জি আছে, ম্যাম, ঠিক আপনারা আছে। পড়ে নেন। আমি লিখে দিব 24 থেকে 27। আমি পড়া লিখে দিচ্ছি, কারেকশন পড়া থাকবে, আমি কিন্তু পড়া আগে নিব, কারেকশন আগে নিব অথবা মাঝামাঝিতে নিব, আমি যে কোনো একজনকে নাম অ্যানাউন্স করে কোশ্চেন করতে পারি। কারেকশন হচ্ছে আপনাদের 24 থেকে 27, ঠিক আছে? আপনাদের ইরম পড়া দেওয়া ছিল, আপনারা কি পড়েছেন? পড়েছেন কিনা জানি না। প্রথম 50টা দেওয়া ছিল ইরম প্রিপোজিশন, আপনারা এটা পড়বেন, না হলে আপনারা নিজেরাই পিছিয়ে যাবেন। কারণ প্রতিদিন ইরম প্রিপোজিশন ট্রান্সলেশন যতদূর মুখস্থ করা যায় করাচ্ছি, আর পরে আবার যেগুলোর হচ্ছে গ্রামার্স শেখার থাকবে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর কি। যতদূর পড়া যায় আপনারা মুখস্থ করে পড়বেন। আমি পড়া দিয়েছিলাম প্রথম 50টা। ও আচ্ছা, ট্রান্সলেশন স্কিপ রাখেন আপনারা, কারণ এখানে এটা শেখার বিষয় আছে।
আপাতত 40টা পড়েন। আবার 40টা। ম্যাম প্রথম প্রথম 40 50টা ছিল। প্রথম 50টা ছিল না, কারণ হচ্ছে পরের যেগুলো রুলস আছে এগুলোতে একটু গ্রামার আছে, যেগুলো আপনাদেরকে বুঝায় দেওয়ার ব্যাপার আছে, না বুঝে মুখস্থ করে লাভ নাই। তাই আপাতত জি। আপনারা প্রথম 40টা মুখস্থ করেন। আর প্রিপোজিশন আপনাদের যেটা রুলস এর বাহিরে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের প্রথম 50টা দেওয়া ছিল। এরপরে আপনারা 20টা বাড়ায় নেন, মানে আপনাদের টোটাল 70টা থাকবে, কারণ আমি পড়া ধরি নাই। আর অনেকে এখানে আজকে নতুন আছেন যারা পড়েননি। নেক্সট আপনারা কোনো অভিযোগ করবেন না আর বলবেন না যে পড়া পড়ি নাই। আর ইডিয়ম প্রথম 50টা দেওয়া ছিল, নতুন আমি বাড়াই দিলাম 20টা, আপনাদের 70টা, মানে একসাথে আমি নিব। পূর্বের 50টা, নতুন 70টা, প্রিপোজিশন পূর্বের 50টা, নতুন 50টা বলতে কি প্রত্যেকটা কিন্তু 2টা 3টা করে দেওয়া আছে, একটার কিন্তু 2টা 3টা করে দেওয়া আছে, আপনার প্রিপোজিশন দেখবেন। আমি পড়াগুলো দিচ্ছি, আপনাদের পড়তে অসুবিধা হলে আপনারা গ্রুপে আমাকে নক করবেন। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছিলাম। ম্যাম আমাদের যাদের কাছে বইটা নাই আমরা কোথা থেকে পড়বো? আপনাদের আপাতত বই যাদের কাছে নাই, আপনারা চেষ্টা করেন বই কালেক্ট করার। আর কিছুদিন হচ্ছে আপনারা পিকচার, যাদের কাছে বই আছে তাদের কাছ থেকে কাইন্ডলি আপনারা পিক নিয়ে নেবেন। যদি পিকচার থেকে পড়তে পারেন, মানে ছবি তুলে দেবে, সেটা দেখে দেখে যদি পড়তে পারেন ঠিক আছে, তো এভাবে তো কন্টিনিউ পড়াশোনা করা যায় না, সমস্যা হয়, আপনাদেরই সমস্যা হবে। আপাতত আপনারা পিক নিয়ে পড়বেন আর চেষ্টা করবেন যে বই কালেক্ট করেন। স্মার্ট বাংলাদেশ পড়িয়েন। ইংলিশ, এটা প্যারাগ্রাফ, ঠিক আছে? আপনাদের কোনো কথা আছে, অভিযোগ আছে, কোনো বিষয়ে কিছু জানার আছে, আপনারা কাইন্ডলি বলেন 2-3 মিনিট, তারপর ক্লাসটা আমরা অফ করে দেব। আপনাদের মনে হয় যে ক্লাসটা আরো কোনো ইমপ্রুভ করব বা কোনো কিছু বাড়াবো, বা আপনাদের মনে হয় আমি আমার পড়ার স্টাইল চেঞ্জ করব, আপনারা বলেন। কেউ কিছু বলছেন না? ম্যাম সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আমার ক্লাসটা শেষ করলাম আজকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের হচ্ছে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, ঠিক আছে? আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনারা গ্রুপে নক করবেন। আর যারা গ্রুপে অ্যাড নেই তারা হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আমার নাম্বারটা দেওয়া আছে, আপনাদেরকে দিয়েছি, আপনারা আমাকে নাম্বারে হচ্ছে নক দিয়ে অ্যাড করে নেব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। অনলাইন বলে অবহেলা করিয়েন না, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে ক্লাস করছেন, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, গুরুত্ব দিয়ে একটু বিষয়টাকে সিরিয়াস ভাবে নিয়ে এগিয়ে যান, ইনশাআল্লাহ সফল হবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।